তো কি খবর বন্ধুরা, কি খবর? সাগর, নীল, রূপম কেমন আছো? আমরা আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি। আমরা তো সাধারণত 10 দিন 8 দিন গ্যাপ নিয়ে, আমি ভেবেছিলাম হয়তো আবার নেক্সট ভিডিও আসবে জানুয়ারি মাসে, কিন্তু আমরা আবার তাড়াতাড়ি চলে আসছি। এটা দেখে আমার ভালো লাগছে এবং কোয়ালিটি এতটা ইমপ্রুভ এটা ভাবা যাচ্ছে না, কিন্তু মানে বোঝাই যাচ্ছে সাগরের প্রচুর পয়সা ঢুকছে। না না, এটা কারণটা আমি বলছি। এটা কারণটা হচ্ছে যে রাইভালরা মানে চ্যানেল খুলে নিয়েছে, তুমি তাদের থেকে ভয় পেয়ে গেছো এবং তাই জন্য তুমি আরো তাড়াতাড়ি ভিডিও আনছো, তাহলে তুমি আরো বেশি পয়সা কামাতে পারো এবং প্রোডাকশন কোয়ালিটি ইমপ্রুভ করছো সেই জন্য। আচ্ছা আচ্ছা, তা আমি তো ভয়টা পাই না। আমি ভয়টা, সাগর নীলের প্রচুর মাল্লু ঢুকেছে এবং আমাদের তিনজনের এই যে ইমপ্রুভমেন্টের পিছনে সাগর নীলই আছে। ওই আমাদেরকে সব পয়সা ঢালছে, সব পয়সা ঢালছে। আমাদের এই যে এডিট ফেডিট ভালো হবে সব সাগর নীলের পয়সায়। ঠিক আছে, আজকে আমরা টপিকে চলে আসি। হ্যাঁ বলো। তো আমাদের প্রথম যেটা আলোচনা সেটা হচ্ছে খাদানের প্রি ট্রেলার এসেছে, আর খাদানের একটা গানও এসেছে কিশোরী। তো তোমাদের কেমন লেগেছে একটু বলো। অরিত্র ফার্স্ট বলো। না, আমার প্রি ট্রেলারটা ব্যাপক লেগেছে। প্রি ট্রেলারটায় কোনো কথা হবে না, মানে আমি 100 দেবো আর কি, মানে যা নাম্বারিং হবে তাতে ফুল মার্কস পাবে, এতটাই ভালো লেগেছে। এবং ছেলে দেবের ক্যারেক্টারটা আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে। মানে দুটো টিজারকে তুমি যদি দেখো, ফার্স্ট টিজারটার উদ্দেশ্য ছিল যে বাবা দেবের ক্যারেক্টারটাকে দেখানো। টিজার প্রি ট্রেলার যেটা বেসিক্যালি এটা টিজার 2ই বলা যেতে পারে, প্রি ট্রেলার নাম দিয়ে ওরা ছেড়েছে, বাট এটার উদ্দেশ্য ছিল ছেলে দেবের ক্যারেক্টারটা। তো ছেলে দেবের ক্যারেক্টারটাকে যেভাবে পোর্ট্রে করেছে, যে আরো ভাইলেন্ট, প্রচন্ড রুথলেস টাইপের, সেই জিনিসটা খুব ভালো লেগেছে। এবং দেব কিন্তু তুমি দেখবে, যেহেতু এটা একটা ফিজিক্যাল অ্যাক্টিং তো ডিমান্ড করে, কমার্শিয়াল ছবি যেহেতু, তো সেখানে কিন্তু একটা বডি ম্যানারিজমের মধ্যে বাবা আর ছেলের মধ্যে একটা ফারাক করতে পেরেছে, সেটা খুব ভালো লেগেছে। এবং প্রি ট্রেলারের মধ্যে যিশুদাকে যতটা দেখতে পেয়েছি সেটাও কিন্তু বেশ ভালো ছিল, ওর যে ডায়লগস ইত্যাদি গুলো ছিল, ঠিক আছে। এবং প্রি ট্রেলারের মধ্যে ডায়লগ গুলো খুব ভালো করে ওয়ার্ক করেছে, যেরকম ওই অ্যাকশন রিয়াকশন যে ডায়লগটা, সেই ডায়লগটা পুরো। এবং এই বাবার ছেলের মধ্যে যেটা আমি বললাম যে একটা ডিফারেন্সও তৈরি করেছে, আবার সিমিলারিটিটাও টেনেছে। ওই যে বিড়ির যে স্টানটা আছে, যেটা হাতে কুড়ুল ঘোরানো, এক্স্যাক্টলি হাতে কুড়ুল ঘোরানো, সেই জিনিসপত্রগুলোকে যেভাবে ইনকর্পোরেট করেছে সেটাও দেখতে খুব ভালো লাগছিল। আর ওভারঅল লুক এন্ড ফিল। এবং আরো একটা জিনিস আমার যেটা খুব ভালো লেগেছে, যে ওরা টিজার আসার পরবর্তীতে একটা ক্রিটিসিজম হয়েছিল যে কালারটা নিয়ে, ওটা চেঞ্জ করেছে, এক্স্যাক্টলি মানে অনেক বেশি ব্রাইট করে দিয়েছে, তো সেই জিনিসপত্রগুলো করেছে। তো তারপরেও কিছু লোকে জোর করে একটা নেগেটিভিটি করবার চেষ্টা করেছিল, সেটা নিয়ে আমরা অনেকে কথাও বলেছি, সাগর নীলও কথা বলেছে, রূপম কথা বলেছে, আমিও বলেছি। তো আমার আসলে খুবই ভালো লেগেছে। আসলে সমস্যাটা কি জানো তো, তুমি যে কথাটা বললে না, যে অনেকে এটা নিয়ে তাও জোর করে সমস্যা করার চেষ্টা করেছে। আমার মনে হয় আমরা না খুব ভালোভাবে তাদেরকে বলি যে না রিপ্লাই দিও, আমরা খুব মিষ্টিভাবে। এদের না প্যান্ট খুলে পোদে লঙ্কা দিয়ে দেওয়া উচিত, আমরা যেটা করি না, মানে জোর করে 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 করে। হ্যাঁ, তুই ভাবো যে এই ছবিটার সাথে তারা একটা তুফানের তুলনা করছে, মানে তুফানের তো লুক থেকে শুরু করে সবই তো নকল মনে হচ্ছে। যখন তুফানের ট্রেলার এসেছিল, গান এসেছিল, আমরা কি কপি করেছি? আমরা তো করিনি। যদি আমাদের কোনো জায়গায় কপি মনেও হয়ে থাকে, আমরা যদি ইনফরমেশন ভুলও দিয়ে থাকি, অরিত্র তারপরে আবার ভিডিও বানিয়েছে, এটা বলেও দিয়েছে যে এটা আমাদের এখানে একটা ছবি হলে ক্রেডিট কেমনভাবে দেওয়া হয়। তাহলে আমরা তো ছবিটা আসার পরে সেটা বলেছি। এরা তো কথাই বোঝে না, পার্থক্যই বোঝে না, প্রথম থেকেই কপি বলতে থাকে। আমার এটাই সব থেকে বেশি আপত্তি লাগে। আর দেখো, আরেকটা জিনিস অ্যাড করবো, জাস্ট একটা ছোট জিনিস, এই তুফানের বিষয়টা তুমি আনলে বলে আমি বলছি, যে কোনো ছবি হোক, সেটা তোমার কমার্শিয়াল ছবি হোক বা আরবান সেন্ট্রিক যদি ছবিও হয়, দর্শকের কাছে না রং এক্সপেকটেশন রাখাটা ভুল। মানে তুমি দর্শককে ট্রেলার টিজার লেভেল একটা অন্য জিনিস প্রমিস করছো এবং তার পরবর্তীতে হলে গিয়ে তুমি সেই জিনিসটা ডেলিভার করতে পারছো না, তার থেকে বরং তুমি আগে থেকে সেটা প্রমিসই করো না। আমার যে জিনিসটা আমরা আগেও একদিন আলোচনা করছিলাম, যে বহুরূপী ছবিটা কেন এতটা সফল হতে পেরেছে, বিকজ বহুরূপী কিন্তু টিজার বা ট্রেলার লেভেলে যেটা প্রমিস করেছে, হলে গিয়ে কিন্তু সেটাই এক্স্যাক্টলি পেয়েছে। এক্স্যাক্টলি মানে সেটাই, মানে যেটা এক্সপেক্ট করে গেছিল তার থেকে বরং বেশি পেয়েছে, কিন্তু এক্সপেকটেশনটা একটা সার্টেন ওয়েতেই সেট করেছিল। মানে কেউ বহুরূপী দেখতে যাচ্ছিল বাহুবলী দেখতে পাবো বলে নয়। কিন্তু আমাদের এখানে যখনই বড় ছবি হয়েছে, ইভেন আমি যদি বলি মানে দেবেরই ছবি নিয়ে কথা বলি, মানে ধরো অ্যামাজন অভিযান যখন হয়েছে, তখন আমাদেরকে যে যে জিনিসপত্র প্রমোশনে বলা হয়েছে, বা ইভেন যদি বাঘাযতীনের ক্ষেত্রেও বলি, বাঘাযতীনের ভিএফএক্স নিয়ে যতটা প্রমোট করা হয়েছিল সেটা তো আমরা দেখতে পেলাম না। তো সেখানে কিন্তু কোথাও কেউ অডিয়েন্স কিন্তু মানে অডিয়েন্সের কাছে মানে একটা কোথাও দে ফিল চিটেড। তো সেই জিনিসটা কিন্তু তুফানের ক্ষেত্রে খুব ভীষণভাবে হয়েছিল, মানে তুফানে অনেক বেশি পরিমাণে হয়েছিল সেটা।
এক্স্যাক্টলি, মানে তুফান যে স্কেলটা মানে প্রমিস করছিল টিজার লেভেলে, সেটা কিন্তু হলে গিয়ে দিতে পারছে না। মানে বাঘযতীনের ক্ষেত্রে যেরকম আমি বললাম একটা অ্যাসপেক্ট যে ভিএফএক্সটা, বাকি ছবিটাতে কিন্তু যথেষ্ট ওরা মানে যতটা বাংলা বাজেটে সম্ভব করেছে, কিন্তু তুফান টিজার লেভেলে যেরকম একটা গ্র্যান্ডার প্রোভাইড করবে বলছিল, সেটা কিন্তু ছবির মধ্যে অ্যাকচুয়ালিতে ছিল না, নেই। মানে ছবিটা কিন্তু তুমি দেখবে, এবং অ্যাকশন একেবারে ছিল না, মানে যেটা আমাদের মনে হচ্ছিল যে ইট উইল বি অ্যাকশন হেভি ফিল্ম, অ্যাকশন কিন্তু ছিলই না বলতে গেলে। মানে রাবণের অ্যাকশন যে স্ট্যান্ডার্ডে ছিল, যতটা অ্যাকশন ছিল, বা ইভেন চেঙ্গিজেও যতটা অ্যাকশন ছিল, বা মানুষের যতটা অ্যাকশন ছিল, সেগুলো ধারে কাছে কিন্তু তুফান অ্যাকচুয়ালি আসে না আর কি। তো সেটাই আর কি বলার। তুফানের ক্ষেত্রে একটা পার্টিকুলারলি অ্যাকশন সিকোয়েন্স যেটা ভালো ছিল, একটা ওয়ান টেক ছিল, একটা ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্স। ওইটা আমি তোমাদের একটা জিনিস বলি, সাগরনীল ওয়ান টেক বললো, আমি বলছি এটা আমি একটা জায়গা থেকে দেখার পরে আমি সত্যি ছবিটা আবার গিয়ে দেখি, তোমাদেরকে বলছি, তোমাদের আমার কথা বিশ্বাস না হলে তোমরা দেখো, ছবিতে যখন সাকিব খান প্রথম ওখানে ঢুকবে হাসপাতালে, একটা লোককে না হাত ধরে ঘুরিয়ে ফেলে দেবে, তো সেই লোকটা মেঝেতে পড়ে সাকিব খানের দিকে বন্দুক তাক করবে, সাকিব খান তাকে গুলি করে দেবে। শটটা অরিত্র সাগরনীল তোমরা দেখবে লোকটার বন্দুকটা মাটিতে পড়ে গেছে, লোকটা খালি হাতটা এরকম করছে, ঠিক আছে, হাত এরকম করছে, তারপর তাকে গুলি মারছে। তুমি ভাবো যে এত বড় একটা মিস্টেক, যেটা পুরো দেখা যাচ্ছে ভিজিবল, লোকটা খালি হাতটা ক্যামেরার সামনে এরকম করে রেখেছে, হ্যাঁ বন্দুকটা মাটিতে পড়ে রয়েছে এবং ওটাই রেখে দিয়েছে। জাস্ট ভাবো, এগুলো তো গাফিলতি হয়ে যাচ্ছে, এটা তো গাফিলতি না। আমি দেখাবো তোমাদেরকে পরে, আমি দেখাবো তোদেরকে, আমি বলছি এটা আমি দেখাবো, এটা সত্যি আছে ছবিতে, তাহলে কি বলার আছে। যাই হোক সাগরনীল তুই বল। আর খাদানের এই ক্রিটিসিজমটা, ওটা নিয়ে তো ভিডিও করেইছি। এটা দেখো, আমার মনে হয় যে এই জিনিসটা যে কোনো বড় ছবি এলে, যে কোনো সুপারস্টারের ছবি এলে এটা হতে থাকবে, এটা বন্ধ করা যাবে না। এবং কিছু ক্ষেত্রে এটাও সত্যি কথা যে মানে অডিয়েন্সের দেখে যে মনে হওয়াটা যে এটা একটু মিল আছে, সেই মিল হওয়াটাকে সম্পূর্ণরূপে উড়িয়েও দেওয়া যায় না। তার কারণ হচ্ছে ছবি দেখবো তারপরে বলবো, এই যে বিষয়টা, মানে এই বিষয়টা অডিয়েন্স এত ভাবতে যাবে না। মানে এগুলো আমরা দেখো, আমরা কোথাও একটা সিনেমা নিয়ে চর্চা করছি, আমরা তখন এটা অনেক ডিটেলসে গিয়ে ভাবছি যে আচ্ছা, যদি কথার কথা কালারে মিল থেকেও থাকে, যদি গল্পটা খুব ভালো হয়, ক্যারেক্টারগুলো ভালো হয়, তাহলে কালারটা ম্যাটার করবে না, এটা আমরা বলছি। কিন্তু সাধারণ দর্শক এই বিষয়গুলো নিয়ে বোধহয় অতটা ভাবেন না, এবং তারা যদি কোথাও একটা ট্রল করে বা মিম করে, মানে সেটাকে নিয়ে না, মানে আমরা ক্ল্যারিফিকেশন দিতে পারি, অনেকবার আমরা সেটাকে নিয়ে ক্ল্যারিফিকেশন দিয়েওছি, আগামী দিনেও হয়তো দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি এটা রিয়েলাইজ করেছি যে এটা কোথাও একটা গিয়ে সেই যে ফেল্ড প্র্যাকটিস, ঠিক আছে, ফলত সেই ফেল্ড প্র্যাকটিস। আর অনির্বাণদা দেবে না তোমার চ্যানেলে ইন্টারভিউ, তোমার চ্যানেলে চলবে না, যা আমি বুঝতে পারছি, তোমার ভবিষ্যৎ অন্ধকার। ফেল্ড প্র্যাকটিস। আমি অনির্বাণদাকে কিচ্ছু বলিনি, জোর করে প্র্যাকটিস বললে কেন? তার মানে কালকে অরিত্রকে অনির্বাণদা বলেছে যে সাগরনীলকে আর ইন্টারভিউ দেবো না, সাগরনীলকে আর কোনো প্রমোশনে ডাকবো না। আর প্রিটেলারটা দেখো, প্রিটেলারে আমার যেটা খুব ভালো লেগেছে, যেটা সিগনিফিকেন্ট আমার মনে হয়, মানে একটা হয় না যে অন্য বাংলা সিনেমার প্রিটেলার বা টিজারের থেকে ট্রেলার থেকে আলাদা, সেটা হচ্ছে এখানে এডিটিং প্যাটার্নটা। যে এডিটিং মানে এখানে যেরকমভাবে ফাস্ট কাট ইউজ করেছে, এটা আমরা নর্মালি বাংলা সিনেমার ট্রেলারে এতটা ফাস্ট কাট ইউজ হতে দেখি না। এটা প্রচুর শর্ট, যেটা একটা ইম্প্যাক্ট রাখতে পেরেছে। অ্যাকশনটা অতটা ভালো লাগছে দেখতে, সেটার কারণটা ওরকম ফাস্ট কাটস, এবং যেভাবে এই যে ছোট্ট ছোট্ট যে সিগনেচারগুলো, যেগুলো এতদিন আমরা বাংলা সিনেমাতে পাইনি, এই যে মুখে বিড়ি ঢুকিয়ে নেওয়ার ব্যাপারটা, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটা ক্যারেক্টারকে এলিভেশন দেয়। মানে পুষ্পার যে কাতটা উঁচু, সেই কাতটা উঁচু কিন্তু একটা মজা দিচ্ছে, ওই ক্যারেক্টারটাকে আলাদা করে দিচ্ছে বাকি সমস্ত হিরোদের থেকে, যাদেরকে আমরা এতদিন দেখেছি। সেই জিনিসটা কোথাও একটা আমরা বাংলা সিনেমাতে মিসিং ছিল এত বছর ধরে, সেই জিনিসটা এখানে সুজিত দত্ত এবং দেব তারা করবার চেষ্টা করছেন। এবং যেভাবে প্রি ট্রেলারে তার প্রমিস করছে, তাতে করে বোঝা যাচ্ছে যে এটা ক্যারেক্টার, দুটো ক্যারেক্টারই এটা কোথাও একটা কমন সিগনেচার, একটা ট্রেড, এবং সেটাকে গোটা ছবি জুড়েই হয়তো আমরা ইউজ হতে দেখতে পাবো। এবার সেটা কতটা ভালোভাবে করা যায়, সেটা কতটা হাই দিতে পারে ছবির মধ্যে, যদি সেরকমভাবে ইউজ করা হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি এটা সিনেমা হলে বড় পর্দায় বিভৎস মজা দিতে চলেছে, একদম নিশ্চিত। এবং যিশু সেনগুপ্তর কথা প্রি ট্রেলার নিয়ে
অরিত্রদা বলছিল যিশু সেনগুপ্তর কথা অরিত্রদা বললো না, যিশু সেনগুপ্তর কিন্তু একটা ভয়েস অ্যাক্টিং আছে যেটা আমার খুব খুব মানে ভালো লেগেছে, যে মানে বয়স হয়ে গেছে যেই মুহূর্তে ক্যারেক্টারটার যখন বলছে যে তোকে আমার দেখতে একদম দোস্তের মতন, ওখানে কিন্তু মানে যেটা যিশু সেনগুপ্তর মানে রেগুলার ভয়েস সেই ভয়েসটা কিন্তু নয়, ওটার মধ্যে কিন্তু একটা অ্যাক্টিং রয়েছে। তো সেই জিনিসটা বাংলা সিনেমাতে আমরা খুব বেশি দেখতে পাই না, এই ভয়েস অ্যাক্টিংটা। মানে বয়স্ক হয়ে গেছে, শুধু চুলদাড়ি পরিয়ে দিয়েছে, কিন্তু ভয়েসটার বয়সের সঙ্গে সঙ্গে আর কি মানে কি ইভলভ করেনি, সেই জিনিসটা কিন্তু যিশু সেনগুপ্ত নিজের অভিনয়ের মধ্যে এনেছে, সেই জিনিসটাও ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং ওই যে পার্টিকুলার শটটা, যে শটটা মানে আর কি পেছনে অনেকগুলো গাড়ি রয়েছে এবং দেব বাইকে করে আসছে, ওই পার্টিকুলার শটটার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে। মানে সেটা অনেকে বলছে যে সালারের সঙ্গে ইন্সপিরেশন বা ইয়ে, আমার কিন্তু প্রিট্রেলারটা দেখার সময় সালারের কথা মাথা দিয়ে আসেনি, যে কারণে আমি যখন প্রিট্রেলার রিভিউ করেছি আমি কিন্তু তখন পরিষ্কার ওটা বলেছিলাম যে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের মিল ফিল এসব কিন্তু অডিয়েন্স খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই, এর মধ্যে কোনো মিল নেই। কারণ আমি অ্যাকচুয়ালি প্রিট্রেলারটা দেখতে দেখতে আমার কোথাও সালারের কথা মনে আসেনি, ফলত আমার যখন মনে আসেনি আমার বিশ্বাস যে অনেক দর্শকেরই সেরকমভাবে ওই মিলগুলো যেগুলো জোর করে খুঁজে বের করা হচ্ছে, আমার মনে হয় না তাদেরও সেই মিলগুলো চোখে পড়বে। এবং প্রিট্রেলারটা যেটা অরিত্রদা বললো একদম 100-100। না আমি এখানে একটা জাস্ট জিনিস বলতে চাই, যেটা তুমি বলছিলে যে অডিয়েন্স কেন বলে এবং সেটাকে আমরা মানে খণ্ডন করতে পারবো না। আমার এটা মনে হয় বিকজ উই হ্যাভ আ হিস্ট্রি অফ রিমেক্স, এতটা সময় জুড়ে রিমেক হয়েছে এবং অনেক সময় এরকম মানে তখন তো এটা প্র্যাকটিস ছিল যে ডিরেক্টর এসে বলছে যে আমরা রাত্রির জেগে জেগে স্ক্রিপ্ট লিখেছি। এরকম 2012 সালের আমি ডিরেক্টরের নাম নেব না, মানে সে তখন খুব সাকসেসফুল ডিরেক্টর ছিল এবং পরপর কমার্শিয়াল ছবি করতো এবং 2012 এবং 2013 পুজোতে সেই দুটো বিগেস্ট ব্লকবাস্টার দিয়েছিল। তো সেই ডিরেক্টর এরকম একটা ছবি বানিয়েছিল, তো বলছে সে যে আমি রাত্রির জেগে জেগে জোকস লিখেছি, এই করেছি, এরকম সব ডায়লগ ছিল আর কি, মানে সে দিয়েছিল। তখন তো টিভিতে প্রমোশন হতো এবং পরবর্তীতে যখন ছবিটা দেখছি, ছবিটা একটা রিমেক, খুব পপুলার একটা মানে মালায়ালাম ছবির রিমেক, সেটা আবার হিন্দিতেও রিমেক করেছিল প্রিয়া দর্শন এবং সেটা কাল্ট একটা ফলোয়িং আছে। দেখছি যে ওই হিন্দি যে ভার্সনটা, সেই ভার্সনটার পুরো লাইন্স গুলোকে হুবহু তুলে দিয়েছে। তো তাহলে ভাই কেন ঢপ দিচ্ছ, বুঝতে পারছো তো? তো বা তারপরেও এরকম 2018 অব্দিও এরকম হয়েছে যে আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, আমরা সেখানে আইডিয়াস ভেবে করি, তারপরে দেখছি যে তামিল একটা ছবি থেকে পুরো সিন বাই সিন তুলে দিয়েছে। তো যেহেতু এটা বহুদিন ধরে হয়েছে এবং এটা খালি আমাদের এখানকার কমার্শিয়াল ছবি নয়, যদি বাংলাদেশেরও যে কমার্শিয়াল ছবিটা হতো, যেগুলো শাকিব খান করেছে বা অন্য নায়করাও করেছে, বাপি বলে একজন ছিল সে, তো সেগুলোও কিন্তু সবই আনঅফিসিয়াল রিমেক্স মোস্টলি, বা কিছু সময় অফিসিয়াল রিমেক্স। আমি জানি না মানে বাংলাদেশে রাইটস কিনে করা হয় কিনা, বাট মোস্টলি শাকিব খানেরও ফিল্মোগ্রাফিতে প্রচুর সে তেলেগু ছবির রিমেক, তামিল ছবির রিমেক করেছে। তো সেই জন্য দর্শকের না মাথায় একটা প্রি কনসেপ্ট নোশন পড়ে গেছে যে আচ্ছা এটা মনে হয় কপি হয়। আর এইটা মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের বলার, যেটা অরিত্রদা বললো সেটা সারমর্ম এটাই যে প্রমোশনে গিয়ে এমন কথা বলো না যেটার কোনো ভিত্তি নেই, প্রমোশনে গিয়ে সেটাই বলো যেটা তোমরা ছবিটা আসলে করেছো। ফলত সেইটা বললে আমার মনে হয় সব থেকে বেশি হ্যাঁ মানে অনেক ক্ষেত্রে আমরা মিস্ট্রি সলভ, প্যারাডক্স সলভেরও বিষয় দেখি, যেগুলো আমার মনে হয় যে মানে আসলে সেভাবে ছবির মধ্যে থাকে না, এবং সেটা কিন্তু না এটা দেখো আমি মানে ছোট করবার জন্য কাউকে কিছু বলছি না, আমি সিরিয়াসলি বলছি যে অ্যাকচুয়ালি কিন্তু समझदारों के लिए इशारा ही काफी होता है भांगा सर, आपने क्या कहा हमने পুরা समझ लिया না। তবে যাই বলুক এরা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির লোকেরা যত যাই বলুক, তারা কিন্তু বরুণ ধওয়ানের ওই দিলওয়ালের সাথে ইনসেপশনের তুলনাটা ছাপাতে পারবে না। মানে যতই যে যাই বলে ফেলুক ওটা ছাপাতে পারবে না। ও দিলওয়ালেকে বলেছে ইনসেপশন লেভেল। না এই জিনিসটা কিন্তু বলিউডেও হয়, এই জিনিসটা বলিউডেও কিন্তু প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে মানে এই ফেক প্রমিসেসটা। না না আমি বলছি এটা তেলেগুতেও হয়, কিন্তু এটা সাউথেও হয়। মানে আমি তোমাকে বলছি দেবরার একটা ইন্টারভিউ করেছিল, যেটা সন্দীপ রেড্ডি মাঙ্গা নিজে ইন্টারভিউটা করছিল, আর জুনিয়র এনটিআর, করণ মানে না জুনিয়র এনটিআর, ছবির যে ডিরেক্টর জাহ্নবী কাপুর, ওরা সব, সাইফ আলী খান, ওরা সব ছিল। তো তুমি ওখানে দেখবে যে, বা তার আগে আরেকটা ইন্টারভিউ হয়েছিল জিগরা ক্রস দেবরা বলে, যেখানে করণ জোহর ইন্টারভিউটা করছিল, জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাট ছিল। তো সেখানেও তুমি যদি দেখো বারবার জুনিয়র এনটিআর বলছে লাস্টের সিকোয়েন্সটা ব্রেথ টেকিং, লোকে ভুলে যাবে, বাহুবলীর মতো ক্লিফ হ্যাঙ্গার আছে, এটা বারবার এ করেছে। কিন্তু তুমি কি বলো ক্লাইম্যাক্সের কোনো কোনো অ্যাকশন সিকোয়েন্সে কি হাই দিতে পারে? মানে পারেই না। মানে RRR এর অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে নিলেই হয়ে যায় না। মানে ওরা সলোমনকে নিয়েছে, কিন্তু আউটপুটটা কোথায়? মানে ডিরেক্টর ব্রিফই করতে পারেনি। প্রথম কথা হচ্ছে বাহুবলী বা এই জাতীয় যে ছবিগুলো, যেগুলো বড় ছবি, মানে যেগুলো খুব মানুষের ভালো লেগেছে, সেই ছবিগুলোর নাম না প্রমোশনে আমার মতে নেওয়াই উচিত না।
যদি না তুমি বিক্রম বানিয়ে থাকো এবং তখন কমল হাসান প্রমোশনে এসে বলছে যে একটা ডার্ক নাইটের মতন একটা আপিল রয়েছে ছবির মধ্যে, সেটা আলাদা ব্যাপার। যদি সত্যিকারে সেই লেভেলের ছবি হয়ে যায়, কমল হাসান ফেক কথা বলে। হ্যাঁ, উনি বলেছিলেন একটা ইন্টারভিউতে, উনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি মানে ব্যাটম্যানের সঙ্গে একটা ওই গোথাম সিটির সঙ্গে একটা সিমিলারিটিস পাওয়া যেতে পারে। তো সেই জিনিসটা ছবির মধ্যে রয়েছে এবং সেটা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, লোকেশ সেটাকে সুন্দরভাবে করতেও পেরেছে, মানে ওটা এরকম ফেক কথা, মিথ্যে কথা নয়, ওটা ডেলিভার করেছে, তখন ঠিক আছে। কিন্তু যদি ডিরেক্টরের উপরে বিশ্বাস না থাকে, তাহলে অ্যাক্টরদের এরকম কথা এসে প্রমোশনে বলা উচিত না আর কি। আচ্ছা, আমরা ছবির ক্ষেত্রে, না আমি বলছি জাস্ট একটা লাস্ট পয়েন্ট, থ্রিলার ছবির ক্ষেত্রে যেটা সাগরনীল একটু আগে বললো, মানে এটা খিল্লি হলো, থ্রিলার ছবির ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এই যে অডিয়েন্সকে একটা মানে আন্ডার এস্টিমেট করা হয় যে অডিয়েন্স যেন বুঝতে পারবে না, আমি একটা ঘুরিয়ে দেবো কিছু, এটা কিন্তু নয়। মানে অডিয়েন্স যে লেভেলে থ্রিলার দেখছে, ঠিক আছে, দর্শক মানে আরামসে এইসব প্রেডিক্ট করে দিচ্ছে। মানে তুমি দেখো না, মানে বলিউডের ছবিও পারছে না, বলিউড ইভেন সাউথেরও যে থ্রিলার্স গুলো হচ্ছে সব দেখে নিয়েছে লোকে। মানে আমি এখন বলছি, হ্যাঁ, আনপ্রেডিক্টেবল হতে হলে তোমাকে এখন কিষ্কিন্দা কান্ডাম লেভেলে যেতে হবে, তার নিচে মানুষ ধরে ফেলছে। দেখো, আমার মনে হয় থ্রিলারে না ধরাটা বা না ধরাটা সমস্যার নয়। মানে আমি ভীষণ পরিমাণে থ্রিলার পছন্দ করি, ঠিক আছে, থ্রিলার মানে আমার মনে হয় যে থ্রিলার আমি দারুণভাবে বুঝতে পারি। তো আমার যেটা মনে হয় না, থ্রিলারে বুঝতে পারা না বুঝতে পারাটা শুধু মানে ওটারই কিন্তু মানে ম্যাটার করছে না। কারণ আমরা যখন আজকে একটা ছবি দেখছি, এই আসবে দুদিন পর হয়তো ওটিটিতে সূক্ষ্মা দর্শনা ছবিটা আসলে দেখো, আমি দুজনকেই বলবো ব্যাপক ছবি। আর কি বাসিল জোসেফ আছে, নাজরিয়া নাজিম, এই ছবিটা দেখো। আর বা যদি কিষ্কিন্দা কান্দামের কথাও বললো, কিষ্কিন্দা কান্দাম কিন্তু গোটা ছবিটাই কিন্তু খুব স্লো পেস্ট। বহু লোক সেই ছবিটার থেকে কিন্তু এটা এক্সপেক্ট করছে যে আমরা যেহেতু দৃশ্যম এতবার বলেছি, আমি কমেন্ট পড়েছি, এই ছবিটার মধ্যে ওরকম লেভেলের কি থ্রিল আছে, কিন্তু ওই ছবিটা কিন্তু থ্রিল দিচ্ছে না তোমাকে প্রত্যেকটা পড়তে। ছবিটা তোমাকে পুরোপুরি কোয়েশ্চেনটার মধ্যে ঢোকাচ্ছে যে বাচ্চাটা তাহলে কি হলো, এটাই পুরোপুরি ঢোকাচ্ছে। এবং আলটিমেটলি কে বাচ্চাটার সম্পর্কে জানে, এবং ছবিটা একটা ম্যাসিভ টুইস্ট আনছে। ছবিটা কিন্তু তোমাকে রন্ধ্রে বিশাল থ্রিল দিচ্ছে না, কিন্তু তুমি যখন একটা সূক্ষ্ম দর্শনা দেখবে, সেই ছবিটা কিন্তু টুইস্টের ওপর দাঁড়িয়ে নেই। আবার সেই ছবিটার মধ্যে এমনও না যে কী এমন করেছে, ওটাও না, কিন্তু ছবিটা তোমাকে প্রত্যেক 5 মিনিট 10 মিনিট অন্তর এমন ছোট প্লট টুইস্ট দিচ্ছে, ক্যারেক্টারের এমন একটা মোটিভেশন চেঞ্জ দেখাচ্ছে যে ওখানে আমরা একটা অন্যরকম কিক পাচ্ছি। কিন্তু যখন আমি একটা প্রমোশনে এসে বলছি যে এই ছবির মধ্যে একটা এমন টুইস্ট আছে যেটা এই পরিচালকের ফিল্মোগ্রাফিতে সবথেকে বেস্ট, এবার সেই পরিচালকের হয়তো আমরা এখানকার 4খানা সেরা থ্রিলার ছবি দেখেছি, তাহলে আমাদের এক্সপেকটেশন কোন লেভেলে আছে? আমরা তাহলে তার থেকে আরেকটা রকম ধরনের ছবি দেখতে পারবো, ওরকম আশা করে যাচ্ছি। কিন্তু দেখছি তার সবথেকে লোয়েস্ট কাস্টারও হয়তো স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারছে না, তখন হয়তো আমার বেশি এক্সপেকটেশনটা ক্ষুণ্ণ হচ্ছে। আমাকে কিছু বলতোই না, আমাকে কোনো প্রমিস করারই দরকার নেই, আমি ট্রেলার দেখেছি, গান শুনেছি, আমার ইচ্ছা হয় ছবি দেখতে যাবো, কিন্তু তুমি আমাকে বলছো যে আমি এই ছবিটার থেকে বড় কিছু দিচ্ছি, তখন তো ভাই আমার এক্সপেকটেশনটা ওই জায়গাতেই সেট হয়ে যাবে না। এবার তখন তুমি দিতে পারছো না, তখন তো আমার খারাপ না লাগলেও মনে হবে ছবিটা খারাপ, আমি এক্সপেকটেশন নিয়ে আসতাম না, আমার খারাপ অত লাগতোও না। তো এই মিথ্যে বিষয়টা আমার মনে হয় প্রমোশনে সত্যি বলা উচিত না আর কি। তবে আমরা এখানে সিরিয়াস হয়ে যাচ্ছি, আমরা একটু বেরোই, অনেক হচ্ছে এটা নিয়ে, আমরা বেবি জন নিয়ে আসি। বেবি জনের ট্রেলার কেমন লেগেছে? না এক সেকেন্ড, বেবি জন নিয়ে আসবো, কিন্তু খাদানের প্রি ট্রেলার যখন এলো, খাদানের গানটা নিয়েও কথা বলেনি। কিশোরী এত ভাইরাল হচ্ছে, মানুষের এত পছন্দ। কিশোরী কি করছো অরিত্র বিয়ের পরে? তুই সব ভুলে যাচ্ছ, আর আগের মতো বাত নেই অরিত্রের মধ্যে ভাই, আগের মতো নেই ব্যাপার। দাদুটার মতো আমার অবস্থা হয়েছে, সব ভুলে যাই। তো এই তো ঝাঁজ কমে গেছে অরিত্রদার, না? হ্যাঁ, সত্যি ঝাঁজ কমে গেছে। না ঝাঁজ কমে যাওয়ানি, ঝাঁজ কমে যাওয়ানি আমার মনে হলো। অরিত্র এখন অনেক জনকে কিছু বলছো টলছো না, আমি যা শুনলাম তুমি এখন কাউকে কিছু বলছো না, সবাইকে ছেড়ে টেড়ে দিচ্ছ, এটা কি বিয়ের পরে নতুন চেঞ্জ? ওটাই তো, ওই আমি এখন এতে আছি, মানে লিওর মানে ফার্স্ট হাফটা আমার এখন জীবনে শুরু হয়ে গেছে, মানে আমি ওই ফ্যামিলি ম্যান বিজয়, মানে আমি পার্থিবান হয়ে গেছি এখন। আবার ইন্টারভেল ব্লকে এসে লিও হব। ইন্টারভেল ব্লক এখন আসেনি তার মানে? না, ইন্টারভেল ব্লক এখন আসেনি, এখন পার্থিবান আছি, কফি শপ চালাচ্ছি, এ করছি। আর যেদিনকে লিও হব সেদিনকে এমন 2-4টে নাম দিয়ে দেবো যেটার জন্য আমি স্পেশাল, যে এমন একটা নাম দিই সারা জীবন সারা লোকে ওই নামেই ডাকে।
তো এমন 2-4টে নাম দেবো, ভেবেও রেখেছি মাথায়, ছেড়ে দিচ্ছি এখন। তো 2-4টে এমন নাম দিয়ে দেবো, সারা জীবন লোকে ওই নামেই ডাকবে। ও ভাই, আচ্ছা আমরা কিশোরী গানটায় আসি। কিশোরী গানটা আমার তো দারুণ লেগেছে, মানে আমার খুব ভালো লেগেছে কোরাসের পোর্শনটা এবং কিশোরী ওই যে জায়গাটা বিভৎস। আমার মনে হয় কিশোরী গানের দুটো জিনিস সব থেকে বেশি ভালো হয়েছে, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। এক হচ্ছে কিশোরী গানটার মানে ভিডিওটা যদি আমরা পুরো বাদ দিই, গানটা তো ডেফিনেটলি খুবই ভালো, ভিডিওটার মধ্যে একটা অদ্ভুত চার্ম আছে। সেটা হচ্ছে আমরা খাদান ছবিটা টাইটেল থেকে যেরকমভাবে একটা রাগেড জিনিসপত্র ভেবে আসছি, শুনে আসছি, তারপর রক্তারক্তি, এতজনকে কাটাকাটি, ডায়ালগ বাজি, এগুলো সব আছে, কিন্তু খাদানের মধ্যেই পুরো খাদানটার মধ্যে একটা মিষ্টি একটা প্রেম, দুজন রোম্যান্স করছে, চারিপাশ কালো কিন্তু দুজন কি সুন্দর কালারফুল। আমার এই ব্যাপারটা সব থেকে ভালো লেগেছে যে একটা রোম্যান্টিক সং করার জন্য তারা অন্য কোথাও যায়নি, খাদানটাকেই বেছেছে। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমারও এটা খুব ভালো লেগেছে যে এই যে একটা টিপিক্যাল কমার্শিয়াল ছবির যে একটা ধারণা ছিল যে গান হওয়া মানে তুমি কাট করে একেবারে একটা ব্যাংককে চলে গেলে, পাটায়াতে চলে গেলে, ওটা বন্ধ করেছে। আর দ্বিতীয়টা যে ইদিকা পলের মানে এক্সপ্লোরেশনটা খুব ভালো, মানে ইদিকা পলকে এমন একটা সিলেকশন করেছে যে সুন্দরী দেখতে, অথচ কিন্তু টিপিক্যাল কমার্শিয়াল হিরোইনদের মতো একটা অন্যরকম ব্যাপার আছে, ওই লোকেলের মনে হচ্ছে। এবং ভিডিওটাকে যেভাবে ডিজাইন করেছে, সেখানে যেভাবে ফ্লেভারটা দিয়েছে, মানে আমি ভিডিও লুক এন্ড ফিল ওয়াইজ বলছি, মানে সেটা কিন্তু মানে গল্পটার থেকে বেরিয়ে যাচ্ছে না, মানে ওয়ার্ল্ডটার বাইরে চলে যাচ্ছে, ওটা আমার খুব ভালো লেগেছে। আমার জন্য দেখো গানটা আমার মানে ভালো লেগেছে, কিন্তু আমার মানে যেরকম সাগর নীল বলছে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে, আমার সেরকম মনে হয়নি। এবং আমি অ্যাকচুয়ালি বেশিবার মানে শুনতেও পারিনি গানটা, আমি 2বারই শুনেছি, তার পরবর্তীতে আমার শোনা হয়নি আর। তো কিন্তু আমার ভিডিওটা খুব ভালো লেগেছে এবং ইদিকা পল এবং দেবের মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ রূপম কি বলছো? আমার এই গানটা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যেটা সাগরনীল বললো, গানটা শুরুতে একটা পোর্শন রয়েছে আইলো আইলো। আমার মনে হয় যে গানটা যদি একটা ঠিক আছে, গানটা ভালো লেগেছে ওরকম হয়, কারণ গানটার লিরিক্সটা ভালো। মানে আমাদের এখানে রিসেন্ট টাইমসে দেখবে না, এবার অনেকে আমাকে বলবে তুই নিজে কটা গান লিখেছিস রে, আপনারা এরকম কমেন্ট করবেন, হ্যাঁ আমি এরকম কমেন্ট শুনতে অভ্যস্ত। কিন্তু আমার যেটা মনে হয় যে একটা না এমন গান আসছে না রিসেন্ট টাইমসে, যেমন হচ্ছে একটা গান এলো হচ্ছে তোমার কি বলো বহুরূপীর একটা গান এলো, শিমুল পলাশ বিয়ে, কিন্তু ওই গানটা বিশাল ভাইরাল হওয়ার গান নয়। একটা গান আমাদের এখানে রিসেন্ট টাইমসে অনুপম রয় ছাড়া রোম্যান্টিক গান এরকম লিরিক্স খুব কম হয় যে লিরিক্সটা শুনলে না ব্যাপক লেগে যায়। যেমন তুমি দেখো X=প্রেম, ওটা আরবান অডিয়েন্সের জন্য, কিন্তু লিরিক্স প্রত্যেকটা গানের লিরিক্স চরম, জাস্ট চরম। এবার আমি বলছি ওরকম একটা মেইন স্ট্রিমে গান বহুদিন আসছে না যেই গানটা লিরিক্স শুনলে আমরা বহুদিন মনে রাখবো, সবই যেন আরবান সেন্ট্রিক হয়ে যাচ্ছে। ঠিক আছে কিশোরী গানটা লিরিক্স তো ঠিক আছে, খারাপ না, কিন্তু ওই যে আইলো আইলো প্রথম যে ধুনটা যেটা সাগরনীল বললো, ওটা না খুব ভালো হয়েছে। তার কারণ হচ্ছে ওটা শুনে এটা মনে হচ্ছে না একটা হিন্দি গানের টিউন দিয়েছে, একটা হিন্দি কথা বলছে, একটা হিন্দির মতো লাগছে, ওরকম কিছু মনে হচ্ছে না। সেটা শুনে এই যে খাদান যে চত্বরটা বলছে ওটার সাথে একটু গ্রাউন্ডেড মনে হচ্ছে। আমি বলছি না ভীষণ রুটেড, বাট গ্রাউন্ডেড মনে হচ্ছে। ওই যে এর আগের যে গানটা হায়রে বিয়ে হলো কেন, ওই গানটা তো দেখো সবাই যেরকম কাস্টিউম পরেছে, মাথার মধ্যে যেরকম গাঁদা ফুল লাগিয়েছে, সবাই যেরকমভাবে নাচ করছে, ওটার মধ্যেও না একটা মানে আমাদের এখানকার যে কালচার আছে ওই ব্যাপারটাকে সাঁওতালদের মতো করে যেরকম অনির্বাণ চক্রবর্তীর ব্যাকগ্রাউন্ডটা, এই বিষয়পত্রগুলোকে আমার মনে হয় পরিচালক এবং যারা লিরিক্স লিখেছে যারা ধরে তারা ভালো ধরেছে। না কিন্তু আমি এখানে জাস্ট একটা কথা বলবো, একটু কন্ট্রোভার্সিয়াল কথা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ছবিটার একটা লাগে উড়াধুরার মতো গান দরকার ছিল, মানে ওই লেভেলে ভাইরালিটিটা ডিমান্ড করছিল। হ্যাঁ এটা ঠিক কথা, মানে আর আমরা লাগে উড়াধুরা যে লেভেলে চলেছিল, ওয়ার্ক করেছিল, আমি এটা খারাপ সেন্সে বলছি না, আমি তুলনা করছি না, মানে লাগে উড়াধুরা যতটা কানে শুনতে ক্যাচি এবং ওটা যে লেভেলে ভাইরাল হয়েছিল, ঠিক আছে, ওটা রিকল ভ্যালুটা এত বেশি, মানে সেরকম একটা গান অ্যাকচুয়ালি দরকার ছিল খাদানের। মানে খাদান যেহেতু মানে একটা বলা হচ্ছে যে কমার্শিয়াল সিনেমার মেক অর ব্রেক, যেহেতু সেরকম একটা ভাইরাল লেভেলে গান দরকার ছিল। এবং এই কথাটার সাথে আমি পুরোপুরি এগ্রি করি। হ্যাঁ না এই যে এবং শুধুমাত্র লাগে উড়া ধরা নয়, তুমি যদি দেখো দুষ্টু কোকিল, গোটা গানটা ভালো নয়, কিন্তু যে মেন যে ট্যাগ লাইনটা সেটার মধ্যে যে মজাটা রয়েছে, যে দুষ্টুমিটা রয়েছে, সেটা কিন্তু সামহাউ মাসেসদের মধ্যে, যে কারণে দেখো আজকে পুষ্পা বা পুষ্পা 2 হলে সেটার মধ্যে একটা দুষ্টু গান রাখা হচ্ছে, ঠিক আছে, ফলত রাখা হচ্ছে কি গান দুষ্টু গান ঠিক আছে। সাগরনীল আমাদের মধ্যে আপনারা খুব ভালো করে দেখুন, সব থেকে মানে হয় না যে কামুক দুষ্টু, সেটা হচ্ছে সাগরনীল হচ্ছে বিশাল কামুক, মানে ওর রন্ধ্রে কাম,
যাই হোক, আবার টপিক আমরা চলে আসি। তো এর অর্থ যে কথাটা বললো সেই কথাটার সাথে আমি পুরোপুরি অ্যাগ্রি করি। এবং দেখবে চেঙ্গিজ একটা গান ছিল, যে গানটা তোমরা বলতে পারো হিন্দির মতো, বাট আমি কিন্তু ওই গানটা তো বিশাল মস্তি পেয়েছিলাম, মানে ফুল নাচা গান, রাগাড়া মানে ওরকম একটা গান কিন্তু আমার মনে হয় ঠিকই বলেছো, ওরকম একটা গান খাদানের ক্ষেত্রে লাগতো। আর এটা থেকে অডিয়েন্স দেখুন যে আমরা কিন্তু না, দেখো ব্যাপারটা হচ্ছে যে ভিডিওটা যখন মানুষ এক সেকেন্ড একটা ইম্পর্টেন্ট কথা বলে নি, ভিডিওটা যখন মানুষ দেখবে তখন হয়তো খাদানের ওই যে বিজিএমটা ছিল টিজারের, সেই গানটা হয়তো অলরেডি রিলিজ হয়ে গেছে, এবং কে বলতে পারে সেই গানটা রাগারার মতন হয়েছে হয়তো, ফলত তখন কমেন্টসে পড়বে। কারণ প্রি ট্রেলারে ওই গানটা সিরিয়াসলি মানে খুব ওয়ার্ক করেছে, যা তোর বাপ ওটা হেভি ভালো হয়েছে। সাগর নীল, আমি বো ডাউন করছি, তুমি যে কথাটা বললে সেটা ব্যাপক কথা বললে, আমরা এরকম কথা বলতে পারতাম না, এটা সত্যি। আমরা দর্শকদেরকে বলে দিই, এই আমরা ভিডিওটা যখন শুট করছি তখন ওই গানটা বেরোয়নি, এটা জাস্ট আমরা গানটা বেরোয়নি, আমরা শুধু আজকে টিজারটাও দেখেছি। হ্যাঁ, আর টিজারটাতেও খুব বেশি গানটা রিভিল করানি, বাট গানটা ভীষণ ক্যাচি লাগছে। আর যেটা বলার সেটা হচ্ছে, আমরা সাকিব খানকে নিয়ে যা বলি সেগুলো কিন্তু তার খারাপ ছবি নিয়ে বলি। আমরা এই তুফানের গানটা অ্যাপ্রিসিয়েট করলাম, ওটাও কিন্তু সাকিব খানেরই ছবি, কিন্তু গানটা যেহেতু ভালো তো আমরা সেই দিক থেকে বললাম। আমরা কিন্তু এখনও বলি তুফানের টিজার ট্রেলার সত্যি ভালো ছিল, তুফানের টিজার ব্যাপক ছিল, কিন্তু সিনেমাটা সত্যি রদ্দি ছিল। না, তুমি এসব এক্সপ্লেনেশন দিয়ে বোঝাতে পারবে না, ওটা বুঝিয়ে পারবে না, কিছু করবার নেই ফলত। আচ্ছা, আমরা এবার আমরা তাহলে বেবি জন নিয়ে কথা বলবো। বেবি জনের ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে? আমার ভালো লেগেছে, আমার ট্রেলারটা ভালো লেগেছে। আমার থ্রি বহুবার দেখা, আমি থ্রি দেখে খুবই মস্তি পেয়েছি। আমি থালাপাতির সাথে ওর কম্প্যারিজন করছি না, বাট আমার কিন্তু বরুণকে ভালোই লেগেছে। আর পুরো ট্রেলারটা যেরকমভাবে ডিজাইন করেছে টিজারের মতোই করেছে, কিন্তু দেখো সেটা হচ্ছে খাদানের ক্ষেত্রে এটা করেছে যে ছবির না প্রচুর শর্টস, এটা টিজারেও করেছিল, খাদানের প্রি ট্রেলারে করেছে, যে মেট্রো নামের ওই যে 90 স্পিডে কাটা, যে একদম ছোট ছোট প্রচুর চাঙ্ক, এবং ডায়ালগস সেখানে মুখে থাকবে না, ডায়ালগস ব্যাকে থাকবে, মনোলগ চলছে। তো এই যে ডিজাইন, যেটা আমার খুব ভালো লেগেছে, বেবিজনের টিজারেও ভালো লেগেছিলো, আর অনেকের ভালো নাও লাগতে পারে, বাট আমি ওটা সত্যি এনজয় করেছি। আর ছবির যে অ্যাকশনটা সেটা ভালো লাগছে। খালি সালমান খানের যে কেমিউটা, ওটা যদি মেরি ক্রিসমাসটা নাই বলতো আরও বেশি ভালো হতো, খালি সালমান খানের চোখটা রেখে দিলেই হতো। ওভারঅল আমার ট্রেলারটা ভালো লেগেছে, আমি এনজয় করেছি। এবার দেখার অডিয়েন্স এই রিমেকটা দেখতে ইন্টারেস্টেড হয় কি না, এটা দেখার। আমার ট্রেলারটা ওকে লেগেছে। তার প্রধান কারণ হচ্ছে ট্রেলারটা না মানে ডিজাইন করা হয়েছে এমনভাবে যে ক্রিসমাসে মুক্তি পাবে সেটা মাথায় রেখে ডিজাইন করা, যে সমস্ত এলিমেন্ট রাখবো আর কি, যে কমেডিও থাকবে, একটা পর্যায়ে গিয়ে ইমোশনালও হবে, তার পরবর্তীতে অ্যাকশানও থাকবে, এই সব কিছু মাথায় রেখে ডিজাইন করা। যে কারণ ট্রেলারটা বড় হয়ে গেছে, ট্রেলারটা না আমার জন্য মানে খুব যে একদম টান একটা ট্রেলার, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি। আর বরুণ ধাওয়ানকেও আমি খারাপ লেগেছে, আমি একথা বলবো না। আর বিজয়ের সঙ্গে অ্যাকচুয়ালি তুলনা আমি মানে করতেই চাইছি না আর কি, মানে এই পার্টিকুলার ছবিটার ক্ষেত্রে বিজয়ের সঙ্গে আমি তুলনাটা মানে আমার মনে হয়নি যে তুলনা করলে কোনো লাভ হবে আর কি, তুলনা করলে খারাপই লাগবে, এটা আমার মনে হয়েছে। যে কারণে বরুণ ধাওয়ানের মতো করে বরুণ ধাওয়ান নিজের জায়গা থেকে যেটা করেছে সেটা বরুণ ধাওয়ান লেভেলে ঠিকই আছে। এবং হয়তো বরুণ ধাওয়ান ছবির মধ্যে আমি নিশ্চিত যে কিছু দৃশ্য থাকবে যেখানে হয়তো বরুণ ধাওয়ান ভালো পারফরমেন্সও দেবে, ইমোশনাল সিনে বরুণ হয়তো ভালো কাজও করবে। কিন্তু যেটা দেখবার মতন ব্যাপার হবে যে ফার্স্ট হাফে যে কমেডির পোর্শনগুলো রয়েছে সেই জায়গাতে বরুণ কমেডিটা ল্যান্ড করায় বিজয়ের মতো। বিজয় সিলি সিনে ভীষণ ভালো, যেটা আমি সবসময় মনে করি, সেই জিনিসটা বরুণ করাতে পারে কিনা সেটার উপরে সবটা দাঁড়িয়ে রয়েছে। আর যে ইমোশনটা সামান্থা মারা যাওয়াতে ওয়ার্ক করে ওই ছবিটার মধ্যে, থেরির মধ্যে, সেই জিনিসটা এখানে হয় কিনা কীর্তি সুরেশের মারা যাওয়াতে, মানে এখন সবাই তো জানে গল্প, আশা করি থেরি সবাই দেখেছে, ফলত আর স্পয়লার কিছু হচ্ছে না। তো ওই ইমোশনটা ওয়ার্ক করছে কিনা, ইমোশনটা ওয়ার্ক করলে এবং সিকোয়েন্সগুলো আমার মনে হয় যে ভালোভাবে ডিজাইন করা হবে, সেগুলো হয়তো মেবি সেটা হয়তো অ্যাটলি মেকশিওর করবে, এবং সেটার মধ্যে একটা গ্র্যান্ডিওরও থাকবে, যে কারণে হয়তো থেরি অরিজিনাল ছবি হলেও এটা রিমেক হলেও এটা খারাপ লাগবে না হয়তো। কিন্তু মেন জায়গাটা হচ্ছে ওই কমেডির জায়গাটা, যে ওই ফার্স্ট অ্যাক্টটাকে কীভাবে সামলাচ্ছে বরুণ অ্যাজ অ্যান অ্যাক্টার, এবং ইমোশনটা ওয়ার্ক করছে কিনা, এই দুটোর উপরে আমার মনে হয় ছবিটা দাঁড়িয়ে রয়েছে। অ্যাকশন নিয়ে আমি ডাউট করছি না ছবিটাকে। না আমার দেখো হ্যাঁ সরি, তো ছবিটার ওপর খিট ছিল সাগর নীল, ঠিক আছে, বরুণ ধাওয়ানকে সহ্য করতে পারিস না, ঠিক আছে, তাহলে স্পয়লার দিয়ে দিবি। আরে সবাই জানে, এখন সবাই দেখে নিয়েছে থেরি যদি কেউ মানে পুরো ছবিটা নাও দেখে থাকে, ওর ফেসবুকে এত ক্লিপ ভাইরাল, ওটাও মারাত্মক, মানে সারাক্ষণই তুমি দেখবে ফেসবুকে ওর ক্লিপ ভাইরাল হচ্ছে,
আর ইউটিউবে গোল্ড মাইন ওর বিভিন্ন ক্লিপ কেটে কেটে অ্যাকশন সিনের ক্লিপ, ওই যে একটা কফি শপে একটা অ্যাকশন সিন আছে, সামান্তার বাবার সাথে দেখা করতে যায়, ওর একটা অ্যাকশন সিন আছে, ওগুলো তো মানে সারাক্ষণ ওরা কেটে কেটে ছাড়তে থাকে এবং ওগুলোতে কয়েক মিলিয়ন ভিউ আছে। না আমার দেখো এই ট্রেলারটা ভালো লাগেনি, ঠিক আছে, কিছু জিনিস ডেফিনেটলি ভালো লেগেছে, মানে সালমান খানের যে এন্ট্রিটা আছে মেরি ক্রিসমাস ওই জায়গাগুলো বা অ্যাকশন দৃশ্য এগুলো আমার জন্য জমেছে। আমার যেটা সবচেয়ে প্রথম মনে হয়েছে যে মেকার্সরা অনেক বেশি প্রমোশনাল কন্টেন্ট নিয়ে এসছে এবং ওই জন্য তুমি দেখবে প্রতিবার রিপিটেটিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে তুমি দেখো বেবি জনের সবচেয়ে প্রথমে একটা টিজার এসেছিল যেখানে ওই কথাকালি ডান্সার এবং বরুণ ধাবান গুলি মারছে ওরকম একটা শর্ট দিয়ে করেছিল, যেটা প্রথমে অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। তারপরে এলো জ্যাকি শ্রফের টিজারটা যেখানে জ্যাকি শ্রফের শর্টস গুলো আমরা দেখতে পেয়েছিলাম। তার পরবর্তীতে এলো টেস্টার কাট, যেটার মধ্যে এই সব অ্যাকশন ওই যে বরুণ ধাবান ঘোড়া ছোটাচ্ছে, এ করছে, বড় চুল, বাচ্চার সাথে খেলছে, ওগুলো সব দেখিয়ে দিয়েছে। আবার একটা ট্রেলার আসছে যেখানেও কিন্তু অ্যাকচুয়ালি তুমি দেখো টেস্টার কাটেরই একটা এক্সটেন্ডেড ভার্সনই আমরা এইটাদের মধ্যে দেখতে পাচ্ছি, যেখানে আরো কিছু ডায়লগ সিন ফিন জুড়ে দিয়েছে। নাহলে টেস্টার কাটটাকে যেন একটা এক্সটেন্ডেড করে ট্রেলারটা বানানো হয়েছে। তো আমার কথা হচ্ছে তুমি যদি মাল্টিপল প্রোমো আনছো তোমাকে কাটতেও এরকম ভাবে জানতে হবে যে প্রতিবার যখন দেখছি নতুন কিছু পাচ্ছি। মানে অ্যানিমাল হচ্ছে এটার বিগেস্ট এক্সাম্পল। লাস্ট ইয়ার প্রথমে তো ছবিটা অগাস্ট মাসে আসার কথা ছিল, তারপর পিছিয়ে যায়, তো অগাস্টের জন্য ওরা একটা প্রি টিজার ছেড়েছিল মনে করো। সেখানে কি দেখেছিল রণবীর কাপুর, ওই যে আর্জেন ভ্যালি গানটা হচ্ছে, রণবীর কাপুর কুরুলটা বার করছে, হেঁটে যাচ্ছে, মারছে কজনকে, আর কিছু লোক পালাচ্ছে, এইটুকু আমাদেরকে দেখিয়েছিল, আমরা হুক হয়ে গেলাম। তারপরে এলো কি অ্যানিমালের টিজার। অ্যানিমালের টিজারে তুমি দেখো ওই অ্যাকশন সিনটাকে আবার দেখায়, কিন্তু অন্যভাবে অন্য শট দেখায়, এবং তুমি দেখবে ওখানে ওই যে বন্দুকটা, ওই যে মেশিন গানটা যেটা চালায় সেটাকে রিভিল করেনি, যেন একটা কিছু চলছে সবাই কানে আঙুল দিয়ে আছে, ওই মেশিন গানটাকে আলাদা করে রিভিল করেনি। আমাদেরও একটা এক্সাইটমেন্ট জাগছে যে এক্স্যাক্টলি ওই বক্সটার মধ্যে ছিল কি। এবং তার সাথে রণবীর কাপুরের একটা ভয়েস ওভার অ্যাড করেছিল, বুড়া জো দেখন মে চলা বুড়া না মিলে কই, জো মে আপে দেখে মুসা বুড়া না কই। না অ্যাকচুয়ালি দেখো আমার যেটা মনে হয় যে সন্দীপ রেড্ডি বাঙ্গার মানে অ্যানিমাল সিনেমাটাকে স্পেশালি ওটাকে আলাদা করে সরিয়ে রেখে দেওয়া দরকার। মানে ওটার সঙ্গে তুমি কোনো কিছু কম্পারিজন করতে পারবে না, কারণ অ্যানিমালের যদি তুমি টিজার দেখো না অ্যাটলি তো ট্রেলারের মধ্যে মানে ট্রেলার লঞ্চে এসে বলছে হোয়াট অ্যানিমাল ডিড টু রণবীর কাপুর আই হোপ বেবি জন উইল ডু ফর বরুণ ধাওয়ান। হ্যাঁ মানে সেদিক থেকে অ্যাকচুয়ালি কম্পারিজন আনতে পারো, কিন্তু আমার মনে হয় যে যেভাবে টিজার ট্রেলার অ্যাকশন এরকম যেভাবে টিজার ট্রেলারটা অ্যাকচুয়ালি কাটা, মানে ওরকম টিজার ট্রেলারের যে এডিটিংটা, ওই এডিটিং প্যাটার্নটাই তুমি অন্য কোনো ছবির টিজার ট্রেলারে দেখতে পাবে না। যে একটা লম্বা শট দিয়ে টিজার শুরু হচ্ছে, বা একটা লম্বা শট ট্রেলারে ফার্স্টে আছে রশ্মিকা রণবীর কথা বলছে, তারপর অন্য শট দেখতে পাচ্ছি আবার ওই সিনটাকে ফিরিয়ে আনছে, এই এডিটিং প্যাটার্নটাই তো দেখা যায় না। ফলত ওই ইম্প্যাক্টটা মানে বেবি জনের মধ্যে, বেবি জন না, সব থেকে বড় কথা দেখো রিমেক, মানে একটা রিমেকের মধ্যে তুমি সন্দীপ রেড্ডি বাঙ্গার যে অরিজিনালিটি সেটা মানে হবে না, ওটা কখনো পাওয়া সম্ভব না। একই কেন বলেছে আমি জানি না। না আমি বলছি অর্জুন রেড্ডির টিজার আর কবির সিং এর টিজার দেখো, দুটো আলাদা। কিন্তু অর্জুন রেড্ডির টিজার কিন্তু খুব স্লো পেসে চলে, একদম স্লো একটা টিজার, এবং কবির সিং এর টিজার কিন্তু প্রচন্ড ফাস্ট। না আমি এটা বলছি যে থেরির টিজার তো আমরা দেখিনি, থেরির সাথে বেবিজনের টিজারের তুলনা আমি করছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে যদি এই ছবিটা মানে বেবিজন যদি অরিজিনাল ছবি হতো, যদি রিমেক না হতো এবং বিজয়ের ছবি রিমেক না হতো, তাহলে কিন্তু আমাদের হয়তো এই পারসেপশনটা বিল্ড হতো না। ঠিক আছে, এটা কিন্তু রিমেকের জন্য এটা কিন্তু রিমেকের জন্য আমরা মানে বলছি, এবং পপুলার ছবি রিমেক। হ্যাঁ পপুলার ছবি, যেটা পপুলার ছবি না হতো তাহলে হয়তো আমরা এরকম ভাবে ভাবতাম না। তার কারণ দেখো ওল্ড বয়ের যে সিকোয়েন্সটা আছে, এত বছর পর কিন্তু ওল্ড বয়ের ওই সিকোয়েন্সটাই আমরা দেখছি হচ্ছে অ্যানিমালে, ওরকমই একটা ইন্সপিরেশন নিয়ে সিকোয়েন্সটা রয়েছে, কিন্তু সেটাকে গ্র্যান্ডার দিয়ে, সেটাকে ওরকম মাস্ক পরিয়ে রণবীর কাপুরের ওরকম লুকস দিয়ে, ওরকম একটা গান চলছে হাই ভলিউমে, তারপরে কিন্তু সিকোয়েন্সটা আপলিফটেড হচ্ছে। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু ওল্ড বয় দেখেনি, কিন্তু যদি ওল্ড বয় এতটাই পপুলার এবং রিসেন্ট সিনেমা হতো এবং ছবিটার এরকমই একটা বাস থাকতো, তাহলে বোধহয় অ্যানিমালের ওই সিকোয়েন্সটা নিয়েও কথা হতো না। যদিও সেটা সন্দীপ রেড্ডি বাঙ্গা পুরোটা ক্রিয়েট করেছে, তার ওটা নিজের আইডিয়া, তার পুরোপুরি ভিশন। তবে আমি বেবিজনের সাথে অ্যানিমালের কম্প্যারিজনটা করতে চাইছি না, তার কারণ হচ্ছে যে এটা একটা রিমেক ছবি বটেই, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা তো অ্যাটলিরই রিমেক ছবি, এমনও না যে অন্য কোনো ক্রিয়েটার অন্য কেউ করে, যেমন নিজের ছবির রিমেক নিজেকে টিমকে দিয়ে করাচ্ছে, তো এটাতেও ভুল কিছু নেই। দেখো শেষ কথা হচ্ছে এটাই যে অডিয়েন্স যদি ছবিটা দেখে নেয়, অডিয়েন্স যদি মস্তি পায়, তাহলে আমাদের যতই আমরা জ্ঞান কপচাই কিছুই হবে না তাতে। ঠিক আছে, আমার যেটা দাঁড়া বা বলতে, তুই তো ইয়ের মতো হয়ে গেছিস রে। বলো মুখ থেকে বেরিয়ে যাচ্ছে কথা।
অর্ণব গোস্বামী আর কুণাল ঘোষের মিক্সচার হো, ওই প্রথম দিন আমরা ওকে কথা বলতে দিইনি, ও এখন যে কটা ভিডিও হবে সেটাতে কথা বলতে দেবে না। শোনো আমি তোমাকে একটা কথা বলি, রূপমদা, তুমি আমাকে যা খুশি বলে গালাগালি দাও, কিন্তু এই সব নাম দিয়ে গালাগালি দেবে না, ঠিক আছে? এইসব নাম দিয়ে গালাগালি দেবে না। আমি বলছিলাম, আমার মনে হয় তুমি যেটা বলছো একদম ঠিক পয়েন্ট, যে মানে দর্শক দেখলে আর কিছু বলার নেই, কিন্তু আমি বলছি আমার কোনগুলো লেগেছে। আমার আরেকটা জিনিসও মনে হয়েছে, আমি এটা সাগর নীলকে সেনকে বলছিলাম, যে ট্রেলারটার মধ্যে তুমি যদি দেখো প্রচন্ড কালচে কালচে লাগছে পুরো জিনিসটা, মানে রাত্রিরে সিনগুলো প্রচন্ড ডার্ক লাগছে, এবং ইভেন দিনের বেলা সিনগুলোতেও একটা যে ব্রাইট ব্যাপার যেটা থেরিতে ছিল সেটাও কিন্তু নেই। এবং বরুণ ধাওয়ানের সবচেয়ে বড় প্রবলেম কি লাগছে, যে বরুণ ধাওয়ান কিছু জায়গায় যেখানে হাসছে টাসছে পুলিশ ইউনিফর্ম পরে, অ্যাকশনে তাকে ডেফিনেটলি ভালো লাগছে, অ্যাকশন দৃশ্য নিয়ে আমার কোনো ডাউট নেই, অ্যাটলিস্ট সেটা ভালো করে দেবে। এবং সালমান খানের ক্যামিওটা যেখানে আছে সেটা অ্যাটলিস্ট নিজে ডিরেক্ট করেছে, তো আমার মনে হয় কিছু না কিছু সে করেই দেবে। কিন্তু যেখানে বরুণ ধাওয়ান কমেডি করছে, যে হাসছে, মানে কীর্তি সুরেশের সাথে ফ্লার্ট করছে, তুমি বরুণ ধাওয়ানের অ্যাক্টিংটা দেখো, তোমার মনে হবে ম্যায় তেরা হিরো, ওরকম অ্যাক্টিং। আমি এখানে একটা কথা বলছি, না জাস্ট এক সেকেন্ড, আরেকটা তুমি দেখো যেখানটা ও বলছে ওই যে বৃষ্টির মধ্যে যে মারামারি হচ্ছে, যেখানে ওর মেয়েকে মারতে এসেছিল, ওই যে সিনটা আছে থেরিতে, এখানে করেছে ওকে লুঙ্গি টুঙ্গি পরিয়ে খালি গা বড় চুল করে দিয়েছে, ভালো লাগছে। কিন্তু ও যখন ডায়লগটা দিচ্ছে যে আও মেরি বেটি কো হাত লাগাকে দিখাও, ওই ডায়লগটাতে ওই ইম্প্যাক্টটা নেই। এটা আমি মানে বিজয়ের সাথে কম্পেয়ার করছি না, আমি বলি বিজয়ের সাথে কম্পেয়ার করছি না, কিন্তু ইম্প্যাক্টটা নেই আর কি। না আমি তোমার কথার সাথে আগ্রি করছি কিছুটা, কিন্তু আমার একটা কথা মনে হয়, সেটা হচ্ছে যে এই ছবিটা এত পপুলার একটা ছবি, দেখো কাইথি আর ভোলা যখন এসছিল, মানে কাইথির থেকে ভোলার কিন্তু সামান্য চেঞ্জেস করা হয়েছে। আমাদের মনে হলো লোকের একটা হিউজ এক্সপেকটেশন রয়েছে, কিন্তু বক্স অফিসে কিন্তু সেটা সেরকমভাবে দেখাও গেল বা দেখাও গেল না। ছবিটা এমন একটা বিজনেস করলো যেটাকে তুমি বলতে পারবে না রোদ্দি সারফিরার মতো করলো, আবার এমনও বলতে পারবে না যে হেভি বিজনেস করলো। তো এই বেবিজন ছবিটার যে চাপ নেই তেমনও নয়, আবার যে বিশাল চাপ আছে তেমনও নয়। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে বরুণ ধাওয়ান কিন্তু রিসেন্টলি সিটাডেলে কাজ করেছে। সিটাডেল অনেকের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু সিটাডেলে যে অ্যাকশনটায় ও পারফর্ম করেছে, অ্যাকশনের ইমোশনটায় যে কাজ করেছে বরুণ, সেটা কিন্তু খুব ভালো। তো আমার ক্ষেত্রে হয়তো সিটাডেলটা মাথায় রয়েছে, সেই কারণে বেবিজনের ট্রেলার বা বেবিজন নিয়ে আমার এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে গেছে, যে ঠিক আছে বরুণ হয়তো একটা জায়গা অবধি করে দিতে পারে। এবার ঠিক আছে, সেটা দেখার আমাদের তিনজনের পারসেপশন আলাদা। ছবিটা যদি চলে যায় তোমাদের থেকে আমি কিছু একটা ট্রিট নিয়ে নেবো, আর ছবিটা না চললে আমি তোমাদের ট্রিট দেওয়ার নাম করে দেবো না, ব্যাপারটা ই হয়ে গেল। না আমরা তাহলে এই বিষয় থেকে চলে আসি হচ্ছে ঝাঁট নিয়ে কথা বলি। সরি আমাদের সবাইকে অ্যাকচুয়ালি সরি বলতে হবে, তার কারণে আমরা আন্ডার এস্টিমেট করেছি। রিভিউ করবার সময় বলেছি যে আমি বলেছিলাম, মানে আমিও মানে কোথাও গিয়ে আমাদের করে যেন সানি দেওল বলছে, মানে ভাই আমার টিজারটা পুষ্পার আগে যখন চলেছে হলের মধ্যে, হল তো ভর্তি ছিল, ফার্স্ট ডে ফার্স্ট শো ছিল পুষ্পার, ভাই যা রিয়াকশন হয়েছে না জাটের টিজারে, সিরিয়াসলি বলছি এই ছবিটা ঠিকঠাক বানিয়ে থাকে, মানে ওরকম মাসি ছবি বানিয়ে থাকে, এবং ছবিটা যদি প্রডিউসাররা ঠিকঠাক প্রমোশন করতে পারে, ওই ছবিটা কিন্তু আবার বলিউডে একটা মানে একটা কাঁপিয়ে দিতে পারে, সিঙ্গেল স্ক্রিন লেভেলে কাঁপিয়ে দিতে পারে। কারণ সানি দেওল না ওটা পুল অফ করতে জানে, মানে ওই যে প্রপেলারটা নিয়ে মারছে যখন, মনে হচ্ছে ওটা সানি পারে, ভাই সানি পারে যে কল উবড়ে নিতে। আমার জাটের টিজারটা ব্যাপক লেগেছে, মিউজিকটা কপি করা ছিল মাস্টার, দেখো মাস্টারের থেকে যাদের যাদেরই নাম সানি তাদের মধ্যেই কিছু না কিছু একটা ব্যাপার আছে আর কি, আমি এটা লক্ষ্য করে দেখেছি। দুষ্টু, খুব দুষ্টুমি, মানে আমি বললাম না কাম কন্ট্রোল করতে পারে না, পায়ের তলা দিয়ে কুড়ুর উপর বেরিয়ে যায়। যাই হোক, যেটা আলোচনা সেটা ফিরে আসবে, হিসাব রাখে যে কে কে রিটায়ার করছে পর্ন ইন্ডাস্ট্রি থেকে, সানি দেওল হয়ে গেল, আরে কাল আগের দিন দর্শককে বলে রাখি, আপনারা যে ভিডিওটা আমাদের দেখেছেন থার্ড এপিসোডটা কিন্তু দ্বিতীয়বার করে শ্যুট, কারণ প্রথমবার সাউন্ড আসেনি, সাউন্ড এসছিল, সাউন্ডটা বন্ধ হয়ে গেছে কেন, কারণ ওর তো পর্ন হবে সাবস্ক্রিপশন নেওয়া, সেখান থেকে মেসেজ এসে গেছে স্যার ফুরিয়ে গেছে সাবস্ক্রিপশন, ওটাকে রিজিউম করুন। ও আমাদেরকে হোল্ডে বসে ওটা রিজিউম করেছে, তারপর থেকে পুরো ভিডিওটায় সাউন্ড নেই। না একটা এখানে কথা বলা দরকার, ওই যে তুমি ফাইট ক্লাব তো না, হ্যাঁ ফাইট ক্লাবের যে হিরোটা প্রোটাগনিস্ট নাম হলো এডওয়ার্ড নর্টন না নামটা? এডওয়ার্ড নর্টন। এবার এডওয়ার্ড নর্টন একটা ইন্টারভিউতে গেছে, ওখানে ওকে লিওনার্দোর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, তখন ও লিওনার্দোর ব্যাপারে বলছে যে আমি দেখছি লিওনার্দো হচ্ছে অপেক্ষা করে যে কে কোন সুপার মডেল তার 18 বছর বয়স হবে আর লিওনার্দো ঝাঁপিয়ে পড়বে তার উপরে। দেখেছো ওই পার্টিকুলার ক্লিপিংসটা তোমরা? আর 24 বছর না 25 বছর হওয়ার পরে আবার ব্রেকআপ করে দেয়,
কি এজ ব্র্যাকেট আছে। হ্যাঁ জানো না এটা লিওর আছে যে ও গার্লফ্রেন্ডকে বানায়, তারপরে মনে হয় 23 বছর না 24 বছর বয়স যেই হয়ে যাবে সেই মেয়েটা, তার সাথে ও ব্রেকআপ করে দেয়। এটা ও বারবার করেছে। আচ্ছা এই বিষয়টা এটা সাগরনীল বললি, এটা কিন্তু অন্য জায়গার একজন সুপারস্টার আছে, তার কিন্তু এরকম ঘটনা আছে। ওটাও কিন্তু জানো তো সবাই? অরিত্র জানো তো? সাগরনীল জানো? জানিস তো? শুনেছি, আমি বুঝতে পারছি। তুমি তো ইন্ডাস্ট্রির লোক, তোমার তো আগে জানার কথা। আমি অ্যাকচুয়ালি যাদের কাজ আমার পছন্দ নয়, আমি তাদের ফলো করি না। ঠিক আছে না, এটা বলে রাখা দরকারি যে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হচ্ছে না, এটা ক্লিয়ার করে রাখা দরকারি। বাদ বাকিটা আপনারা বুঝে নিন, আমার মনে হয় আপনারা বুঝে নিন। আপনারা বুঝে নিন, আমাদেরকে এর মধ্যে বলবেন না। আমরা কিন্তু কিচ্ছু জানি না, কিচ্ছু বলিনি আমরা কিচ্ছু বলিনি। আচ্ছা ঠিক আছে। অরিত্র এমন ভাব করছে ও বোঝেইনি। আমরা ভিডিও কাট করে ওকে নাম বলে দিচ্ছি, তাও যেমন ভাব করে জানে না। ভাই তুমি অ্যাক্টর, তুমি রাইটার না, তুমি অ্যাক্টর। ও ভাই এই জায়গাটা খুব নোংরা হচ্ছে, কিন্তু পাবলিক সেই মজা পাবে। পাবলিক ফুল মস্তি। অরিত্র খুব ভালো অ্যাক্টিং হয়েছে। ভারতরত্ন কেউ অরিত্রদা এই জায়গাটা পুরোটা কাটাবে, বলবে এই জায়গাটা পুরোটা কেটে দাও। না এই জায়গাটা কাটাবে না, আগেরটা কাটাবে, এই জায়গাটা কাটাবে না। এটাতে তো পুরো চাঙ্ক অফ মস্তি আছে, এটা কি করে কাটাবে? এটা তো তিনজনই বাস খাবো খেলে। না আমি এটা বলছি, আমি কি বলছি যে আমি অ্যাকচুয়ালি সিরিয়াসলি এই যে ধরো লিওটা বললাম, এটা যেহেতু আমি ওই ইন্টারভিউতে দেখেছিলাম, বা ব্রুট হয় না ওদের ওখানে এসেছিল, নাহলে আমি জেনারেলি আর কি খুব একটা কোনো হিরো বা ডিরেক্টরসদেরও পার্সোনাল লাইফ খুব একটা ফলো করি না। সেই হিসাবে তো অনুরাগ কাশ্যপ কতবার ডিভোর্স করেছে, এই করেছে, তো পার্সোনাল লাইফ নিয়ে কাউকে জাজ করা উচিত নয়। যেটা আমাদের ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি হয়ে থাকে, যে লোকের পার্সোনাল লাইফ নিয়ে বেশি ইন্টারেস্টেড। তো আমি সেটা ফলো করতে পছন্দ করি না। আমি রাতে কাজ নিয়ে বেশি ইন্টারেস্টেড আর কি। আমাকে বিষয়টা জিজ্ঞেস করো যে ভেট্রিমারান বিয়ে করেছে কিনা, আমি জানি না যদি যে ভেট্রিমারান আদৌ ওয়াইফ আছে কিনা, তার কোনো ছেলে আছে কিনা, বা মণিরত্নমের ছেলে মেয়ে আছে কিনা, আই ডোন্ট নো। মণিরত্নমের ওয়াইফ আছে, কারণ তাকে আমি ওই মিউজিক লঞ্চ ইভেন্টে দেখেছি, এবং তিনি অ্যাক্ট্রেসও প্লাস ডিরেক্টরও, তাই জন্য জানি যে মণিরত্নমের ওয়াইফ আছে। না হলে আমি জানি না যে মণিরত্নমের ছেলে আছে না মেয়ে আছে না কি আছে, আই ডোন্ট নো। একজন নায়ক আছে যাকে আমি খুব পছন্দ করি, বাংলাদেশেরই একজন নায়ক। তো তার একটা ছবি আসছিল, তো সেই সময় তিনি প্রমোশনে গেছিলেন, এবং তিনি ওই হয় না যে অডিয়েন্স আর কি ক্লুজ দেবে, পিছনে ছবিটা চলবে এবং তোমায় গেস করতে হবে নাম। তো সেই নায়ক যা করেছিল ওখানে, ইট ওয়াজ হিলেরিয়াস। তো ওই ক্লিপটা দেখেছিলাম, কারণ ওটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, ওটা মারাত্মক ভাইরাল হয়েছিল। বলছে আরো ক্লু দাও, বুঝে গেছে, আরো ক্লু পেয়ে যাচ্ছিল। তো দ্যাট ওয়াজ হিলেরিয়াস। তুমি যার কথা বলছো তিনি হেভি বদমাইশ লোক, হেভি অ্যাক্টর, কিন্তু বদমাইশিও করে মাঝে মাঝে। আচ্ছা আমরা বাংলাদেশের মানুষ ভাববে যে ভাই কি করছে এরা, আমাদের দেশের কি হিরো ফিরোকে নিয়ে কি করছে এরা। আমরা অন্য টপিকে যাই, বেশি বাওয়ালি হয়ে গেছে এটা। আফরান নিশো, তারপরে চঞ্চল চৌধুরীর নাম ভালোই তো বলি আমরা। হ্যাঁ, আমরা অনেক বাংলাদেশের অনেক অ্যাক্টরকে আমরা পছন্দ করি। মানুষ বাংলাদেশের কিছু দর্শক সেটা আর কি মনে রাখে না যখন তাদের একটা কাজকে খারাপ বলে দিই, নাহলে আমরা কত কাজ ভালো বলেছি তার কোনো হিসেব নেই। কত কাজ ভালো বলেছি, এবং এখানে যখন শিল্পীরা এসেছে তাদের ইন্টারভিউ করা, বা ইন্টারভিউ যদি নাও হয় পার্সোনাল লেভেলে যখন ইন্টারাকশন হয়েছে, তোমরা খুব ভালো করে জানো। মোশাররফ করিম তো অনেক বছর আগের কথা বলছি, তখন সাগরনীল ছিল না, রূপমান আমরা গেছি, কতক্ষণ ইন্টারভিউ নেওয়ার পরবর্তী তো কতক্ষণ দাঁড়িয়ে গল্প করেছি চঞ্চল চৌধুরীর সাথে, আমাদের শাওকিদা রয়েছে, ইভেন আশফাক নিপুণের সাথে মাল্টিপল টাইম, প্রচুর গল্প, আলোচনা, আড্ডা। তো আমাদের বাংলাদেশ নিয়ে কোনো রাগ নেই, এবং আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে প্রচুর দর্শকও রয়েছে, এবং তাদের সাথেও আমার রেগুলার বেসিসে কথা হয়। তারাও কিন্তু ওই যে ব্যাপারটা, এই যে একটা ধরা হচ্ছে না, যেটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট চলছে, এটা কিন্তু সবার মধ্যে নেই। অ্যাটলিস্ট আমি আমার যে সাবস্ক্রাইবার বেস আছে তাদের মধ্যে অনেকজনকে দেখেছি, যাদের সাথে আমার পার্সোনাল লেভেলে অনেক সময় কথা হয় ইনস্টাগ্রামে, তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু এরকম নয়, তারা সিনেমা ভালোবাসে। আমি তোমাকে একটা ছোট ইনস্ট্যান্স এখান থেকেই বলছি, যে ওই যে একটা দেখবে কবির বলে সিনেমা ছিল দেবের, ওখানে একটা ডায়লগ ছিল যে দাঙ্গা হিন্দুরাও করে না, দাঙ্গা মুসলিমরাও করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজেরা। যারা করবে, হ্যাঁ, যারা ঝামেলা করবে ভাবে, তারা ঝামেলা করবেই, ইরেসপেক্টিভ অফ হোয়াট এভার ইজ হ্যাপনিং। আর যার ধরো ঝামেলা করার নয়, যে ধরো আর্টকে ভালোবাসে, সেটাকেই ভালোবাসবে। আমি তোমাকে একটা বাংলাদেশে একজন আমার সাবস্ক্রাইবারের তোমাকে মেসেজের ব্যাপারে বলছি, এবং আমি দেখিয়েও দিতে পারি যদি কেউ দেখতে যায়।
সেই ছেলেটি আমাকে মেসেজ করছে যে দাদা তুমি কালকে যখন রিলিজ করছিল তখন আমি মহাভারত নিয়ে পরপর ভিডিও করছিলাম না, তো আমাকে মেসেজ করলো যে দাদা আমার না সত্যি মহাভারত সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কিন্তু আমি তোমার ভিডিওগুলো পরপর দেখলাম, আমার এত ইন্টারেস্ট লাগলো, আমার এত ভালো লাগলো যে আমি এখন মানে সার্চ করে করে পড়ছি এগুলোর ব্যাপারে। এবং আরো কিছু ভালো আর কি চ্যানেল আছে ইউটিউবে আছে যারা এটা রিলেটেডই ভিডিও বানায়, তো আমি সেগুলো এক্সপ্লোর করে করে দেখছি। এবং সেই ছেলেটি কিন্তু অ্যাকচুয়ালি বাই রিলিজিয়ান মুসলিম, কিন্তু ও এটা দেখছে, ওর এক্সপ্লোর করতে ভালো লাগছে, ও জানছে। সো এটাও কিন্তু আমি পেয়েছি। সো অ্যাকচুয়ালি যারা আর কি ওটা মেনটেন করতে চায় পিস, যাদের কাছে আর্ট মানে সে অ্যাকচুয়ালি প্রভাসের ফ্যান এবং সে কালকি থ্রু দিয়ে এটা জানতে পারছে, তো সেটা একটা নলেজ হিসেবে তার কাছে থাকবে। তাহলে কি সে নিজের রিলিজিয়ান প্র্যাকটিসটা চেঞ্জ করে ফেলবে? কিন্তু এটাই ব্যাপার যে ওই যে ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা আমাদের মধ্যে, সেটা কিন্তু দুদেশের মানুষের মধ্যে আছে, কিন্তু একদল লোক আছে যারা ঝামেলা করবেই, সেটা ইরেসপেক্টিভ অফ দ্য কান্ট্রি, ইরেসপেক্টিভ অফ দ্য পলিটিক্স, তারা ঝামেলা করবেই হামেশা। সে তুমি যাই বলো তাদেরকে, ভালো বলো খারাপ বলো, তারা করবেই। এটা আমার মনে হয় না। এই যে এটা বলার জন্য গালাগালি খেতে পারি না, অরিত্রদা এই কথাগুলো যেগুলো বললো সেগুলোর সঙ্গে আমি একটা সময় অবধি আর কি সম্পূর্ণরূপে একমত ছিলাম, এবং এখনো কোথাও একটা গিয়ে একমত, কিন্তু পুরোপুরি একমত নয় আর কি। এখন আমি এই মুহূর্তে পুরোপুরি একমত নয়, বাংলাদেশের ডিবেট নিয়ে বেশি আলোচনা করতে চাই না আর কি, আর আলোচনা করে কি বা হবে, এটা পলিটিক্যাল ইস্যু, এটা আমাদের বিষয় না। ক্যাচাল নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে ইমন চক্রবর্তী কন্ট্রোভার্সিটা। দেখুন আমাদের ভিডিওতে বলো না তোমরা জাট নিয়ে দাঁড়াও বলছি দেখুন, আপনারা আমাদের ভিডিওতে সব পাবেন, সব। আমরা মেসেজও দিই, আমরা খিস্তিও দিই, আমরা একটু মাসাজও করে দিই, মানে অন্য টাইপের আর কি, সব পাবেন আমাদের ভিডিওতে, সব। কেচ্ছাও পাবেন, আবার ইনফরমেশনও পাবেন, অরিত্র হঠাৎ করে সেন্টিমেন্ট চেঞ্জ করে দিল, এসব সব পাবেন। আবার সাগর নীল একটুখানি কামে চলে যাবে, আমরা পুরো ভ্যারাইটি প্রোডাক্ট আর কি। আমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি অ্যানিমালের মতো, মানে একটা সিনের মধ্যেই কমেডিও হচ্ছে, ডার্ক কমেডি, আবার অ্যাকশনও হচ্ছে, আবার ইমোশনও হচ্ছে, তো সবই হচ্ছে। মানে ক্লাইম্যাক্স ববিদলকে মারছে, অ্যাকশন হচ্ছে, পিছনে আবার ইমোশনাল একটা গান চলছে, আবার তার মধ্যে বলছে মেরা ভাই বল নেই সকতা, মেরা ভাই শুন নেই সকতা, আমাদের সব আছে সব। তো জাটের যেটা আমি বলবো, জাটের ক্ষেত্রে জাটের বিজিএমটার মধ্যে সিমিলারিটি তো আছে, এটা ঠিক কথা, কিন্তু যখন আমি ছবিটা মানে টিজারটা দেখলাম তখন কিন্তু মাথায় আমার অত কিছু মাথায় আসেনি যেটা মাস্টারের মতো লাগছে বা শুনেছি মনে হচ্ছে না। দ্বিতীয়বার তৃতীয়বার শোনার পরে হয়েছিল, কিন্তু প্রথমবার একটা মস্তি পেয়ে গেছিলাম। আর একটা জিনিস দেখো, কয়েকদিন আগে একটা পডকাস্ট দেখছিলাম অনিল শর্মার, সে বলছিল যে গাদার যখন সে কাজ করা শুরু করেছে, তার আগে রাজকুমার করেছিল, তখন চিচি ভাইয়া মানে আমাদের গোবিন্দা ভেবেছিল যে গাদার বোধহয় অনিল শর্মা তাকে নিয়ে করতে চায়। তার যে পডকাস্টটা হোস্ট করছে সে হেসে ফেলেছে, বলছে মানে ওই হ্যান্ড পাম্প ওটা চিচি ভাইয়া তুলতো, তখন অনিল শর্মা হেসে ফেলেছে। তো বিষয়টা হচ্ছে সানি দেওয়ালের ক্যারেক্টার এমন, সানি দেওয়াল যখন ঘায়াল, ঘাতক, দামিনী, এরকম বহু ছবি আছে যেখানে হয়তো ওরকম কোনো জিনিসপত্র তোলেও নি, কিন্তু যখন চিৎকার করছে বা বলছে সাতকো সাত মারুঙ্গা, ওই যে সংলাপ, ওই সংলাপটার না মানে ওই সংলাপটা মানে ইটসেলফ অ্যান্টিগ্রাভিটি, মানে সংলাপটারই এত ভার যে শুনলে মনে হয় সালা কি বলছে ভাই, এটা অন্য কেউ হলে বলতে পারে না, ঠিক আছে। এবং অনেক দিন পর ওই যে ক্যালিবারটা ওটা সালমান খানের মধ্যে দেখা গেছে, অনেক দিন পর যখন সানি দেওয়াল পুরোপুরি অফ হয়েছে তখন আমরা সালমান খানকে অনেক টাইমের পরে ওই জায়গাটা দিয়ে দিয়েছি আর কি। কিন্তু আজকে যদি সানি দেওয়াল আবার আসে এবং ওরকম ধরনের সংলাপ বলে, ঠিক আছে, যে সংলাপটা বলছে সংলাপটা কিন্তু আগে আমরা শুনেছি পদ্মাবতে, এটাই জটদের বলা হয়, তুমি নিজে একদিন বলছিলে যে আমার গলা যদি কেটে যায় হাতে অস্ত্র থাকলে ওটা তখনও ছাড়বো না, এটা পদ্মাবতের ডায়লগ আছে এবং সিনও আছে। ওটা যখন ও থ্রো করছে না, কোথায় পদ্মাবত ভুলে গেছি আমি, ওই সংলাপটা আমার কাজ করছে। এবং উল্টো দিকে কে দেখো, রান্দিব হুড্ডা এমন একটা অ্যাক্টার, সিন খেয়ে বেরিয়ে যাবে। তাই একদিকে সানি দেওয়াল, একদিকে রান্দিব হুড্ডা, এবং এই যে সিকোয়েন্সগুলো, এগুলো যখনই বালাকৃষ্ণা করে আমার জানি না কেন আমার খুব অ্যালার্জি হয়, আমার দেখলে মনে হয় আমার কী করছে, আমার খুব রাগ হয়, লোকে আমায় গালাগাল দিতে পারে, বালাকৃষ্ণেরও ভালো ছবি আছে কিন্তু ওই সিকোয়েন্সগুলো আমার ভালো লাগে না, মানে অতিরিক্ত মনে হয়। না আরেকটা জিনিস যাতে টিজারে যেটা আরেকটা জিনিস দেখলাম, এগুলো তো তুমি যেগুলো বললে সবকটার সঙ্গে আমি একমত। সরি বলে একটা সাধারণ ডায়লগ সেটা বলছে, সেটাও ওয়ার্ক করে যাচ্ছে সানি দেওয়ালের ওই ভয়েস দিয়ে, কিন্তু শুরুতে যখন ও দুটো দেখবে ওর না দুটো ইন্ট্রোডাকশন দিয়েছে, মানে নর্মালি আমরা একটা ডায়লগ দিয়ে ইন্ট্রোডাকশন দেখি, এই টিজারটার মধ্যে দুটো ডায়লগ দিয়ে, একটা রয়েছে হচ্ছে যে শয়তান হে ক্যা না ভগবান হে, তখন আসছে হচ্ছে জাট হে, তার আগেও যেন কিছু একটা ছিল যে যত মিনিট হয় তার থেকে বেশি হাড্ডিয়াবো তোর দেতি হে, এই ঠিক আছে। ওই যে দুটো ইন্ট্রোডাকশন, এটা কিন্তু নর্মালি আমরা দেখতে পাই না, একটা ইন্ট্রোডাকশনের জন্য ভয়েস ওভার থাকে, এখানে দুটো ইউজ করেছে এবং
দুটোই কোথাও একটা, দুটোর মধ্যে একটা মজা রয়েছে, মানে সানি দেওয়ালের ক্যারেক্টারের সঙ্গে ওগুলো যাচ্ছে আর কি কোথাও একটা, ওই ওই ডায়লগগুলো যে কারণে। আর এবং এবং ওই পাঞ্জাবি যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু মানে সানি দেওয়ালের যে ভয়েসের পাওয়ার, সেই পাওয়ারটার সঙ্গে মানে কি সিমিলারিটি রাখতে পারছে আর কি। থামান, হ্যাঁ ওইটা, ওটার মধ্যে মজাটা রয়েছে। সবকিছু মিলে যারা টিজারটা একদম কম্প্যাক্ট হয়েছে ভাই, মস্তি পেয়েছি, আমি ছবিটা দেখার জন্য অপেক্ষা করছি। নরমালি খুব ভালো লেগেছে যে এই মাইত্রী মুভি মেকার্স এবং এই যে পুরো টিমটা, তুমি যদি বিটিএস এর টিমটা দেখো, এটা পুরো কিন্তু সাউথ ইন্ডিয়ান টিম, মানে তেলেগু, মানে যারা মেকার্স থেকে ডিরেক্টর থেকে সবাই তেলেগু। তারা যে সানি দেওলকে এরকম যে গাদারের পরবর্তীতে তাকে নিয়ে একটা ছবি করতে হবে ভেবেছে এবং এইভাবে প্রেজেন্টেশন দিচ্ছে, এটার জন্য আমি ভেরি হ্যাপি। কারণ বলিউডের প্রোডাকশনরা, আমির খান করছে ডেফিনেটলি রাজকুমার সন্তোষীর সাথে, বাট বলিউডের প্রোডাকশনরা এই সানি দেওলকে কত বছর ইউজই করেনি, তুমি বলো না? যদি গাদার না হতো, সানি দেওল তো এই পারফরমেন্স তো দিতে পারে চিরকালই, তো তাহলে তাকে নিয়ে কেন ইউজ করা হলো না? আজকে তাই জন্য তুমি দেখবে, আমি জাস্ট একটা ছোট পয়েন্ট এখানে বলে দিই, পুষ্পা দেখে যখন অডিয়েন্স বেরোচ্ছে বলিউডকে গালাগালি দিচ্ছে, তোমরা কি দেখতে পেয়েছো এই রিয়াকশন ভিডিও গুলো? বলিউডকে গালাগালি দিচ্ছে, বলিউড কিছু করতে পারবে না, আল্লু অর্জুন এসে গেছে, হ্যান ত্যান। এটা কেন বলছে জানো? কারণ সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সের বলিউডের ওপর ঘেন্না এসে গেছে, কারণ ওদের জন্য ছবি বানানোই হচ্ছে না। এই যে আমরা ওয়ার বা ফাইটারের কথাও বলি, আমার খুব পছন্দের ছবি স্টিল, আমি বলবো ওই ছবিগুলো বিশাল ব্যবসা করেছে, স্টিল ওগুলো কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মাসি ছবি নয়, কারণ দে আর ভেরি স্লিক অ্যান্ড হলিউডিশ, ঠিক আছে? তো এই একটা ব্যাপার হয়ে যাচ্ছে, এবং রোহিত শেট্টি তো ব্যাকডেটেড হয়ে গেছে, তার ছবির মধ্যে ওই মজাটা আর নেই। তো মানে ওই যে সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স নর্থ ইন্ডিয়া, তারা কিন্তু ওয়ার হাংরি ফর দিস কাইন্ড অফ কন্টেন্ট। তাদেরকে যখন একটা গাদার দিচ্ছ, বা যখন ধরো একটা পাঠান দিচ্ছ, বা জওয়ান দিচ্ছ, বা অ্যানিমাল দিচ্ছ, বা এই ছবিটা পুষ্পা, তখন তারা লুফে নিচ্ছে। তো সেটাই আমি বলছি যে বলিউড তো এই সানি দেওলকে বহুদিন ব্যবহার করেনি। এবং তোমাদেরকে আরো একটা কথা বলে দিচ্ছি, এই যে রাজকুমার সন্তোষী প্রথমে এই ঘাতক ছবিটা অ্যাকচুয়ালি কামাল হাসানকে নিয়ে করার কথা ছিল, জানো তো? এটা জানতে তোমরা? আচ্ছা, না 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 না, অ্যাকচুয়ালি কামাল হাসানকে নিয়ে ছবিটা অ্যানাউন্স হয়েছিল, যে কামাল হাসান বহুদিন হিন্দি ছবির থেকে দূরে ছিল, মানে 80s এ কামাল হাসান তামিল সিনেমা থেকে হিন্দি সিনেমায় এসেছিল এক দুজে কে লিয়ে বলে একটা ছবি নিয়ে, যেটা ব্লকবাস্টার হয়েছিল। তার পরবর্তীতে পরপর অনেকগুলো ছবি করে যেগুলো হিট হচ্ছিল, তারপরে লেট 80s এ আবার সে চলে গেছিল, তারপরে তামিল এই ছবি করছিল, এই নায়কান টায়াকান ইত্যাদি। তারপরে আবার 90s এ একটা কামব্যাক করার প্ল্যান করেছিল কামাল হাসান বলিউডে, এবং তখন এই ছবিটা দিয়ে কামব্যাক হওয়ার কথা ছিল রাজকুমার সন্তোষীকে নিয়ে, মানে রাজকুমার সন্তোষীর সাথে, এবং অ্যানাউন্সও হয়েছিল কামাল হাসানকে নিয়ে। তার পরবর্তীতে আলটিমেটলি মেটেরিয়ালাইজ হয়নি। তারপরে কামাল হাসান আবার ভেবেছিল, দ্বিতীয়বার ভেবেছিল হচ্ছে তারই যে ছবি দেবার মাগান, সেটাকে রিমেক করবে হিন্দিতে। তো তখন সেটাও চেষ্টা করেছিল, সেটাও হয়নি, কারণ দিলীপ কুমারকে বাবার রোলটা অফার করেছিল। পরবর্তীতে দেবার মাগান বিরাসত বলে রিমেক হয়, যেখানে অনিল কাপুর প্লে করেছিল এবং বাবা হয়েছিল অমরিশ পুরী। তারপরে উনি কামব্যাক করলেন আলটিমেটলি চাচি 420 দিয়ে, বলিউডে একটা কোথাও, যেটা বিশাল বড় হিট হয়েছিল। তো মানে পরবর্তীতে রাজকুমার সন্তোষী এটাও বলেছিলেন যে আমি কামাল হাসানকে নিয়ে করতে পারতাম না, মানে ওই সানি যে পারফরমেন্সটা দিয়েছিল, যখন ওই কাতি আর ভাইদেরকে বলছে কাল 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 কা সুরজ তু নেই দেখেগা, বলে কাল ছোড় তুঝে আজই জ্বালাতা হু, এই যে ডায়লগটা দিচ্ছে না, ওখানে দেখবে ছোট ছোট মোমেন্ট আছে, ও কাতি আর ভাইদেরকে একটা একটাকে বলে, ঠিক আছে? ওই জায়গাটাতে সানি দেওল যা করে, মানে আমাদের তো অ্যাকচুয়ালি ঘাতক নিয়ে বা রাজকুমার সন্তোষী এবং সানি দেওলের যে কোলাবোরেশন, এটা নিয়ে একটা আলাদা ভিডিও ডিমান্ড করে, ঘায়েল ঘাতক দামিনী অর্ডিনারি পারফরম্যান্স। অ্যাকচুয়ালি আমি এখানে দুটো কথা বলতে চাইবো এই তোমাদের আলোচনা থেকে। একটা হচ্ছে সানি দেওল চিরকালই, মানে এখনকার জেনারেশন কিভাবে চিনছে আমি জানি না, কিন্তু আমরা যারা ছবি দেখেছি আমরা জানি সানি দেওল প্রচণ্ড ভালো অ্যাক্টার। যখন গাদার 2-তে ওই সমস্ত যা অ্যান্টিগ্র্যাভিটি হচ্ছে সেগুলো দর্শকে ভালো লাগছে না, ইললজিক্যাল, খুব চেঁচাচ্ছে, কিন্তু যখন ইমোশনাল জায়গা আসে ইন্টারভেল ব্লকেজে, সানি দেওলের পারফরমেন্স কিন্তু প্রচণ্ড ভালো ছিল। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বলিউড খিস্তি খাচ্ছে, এই যে বিষয়টা বললে, এটা নিয়ে আমি রিসেন্ট সময় অনেক ভাবছিলাম। তো আমার যেটা মনে হয়েছে যে এই যে তুমি বললে যে অ্যাকশন যে স্লিক ব্যাপারটা, সেটা আসছে কারণ হচ্ছে ওরা সাবজেক্টটাই এমন চয়েস করছে যেটা মানে অ্যাকচুয়ালি যে ইন্ডিয়ার যে অরিজিনাল মাস, যেটা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স বলছি না, সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স, তাদের কথা মাথায় রেখে সাবজেক্টটাই চয়েস করা হচ্ছে না। মানে একটা স্পাই সে দেশে স্পাই, এবং সে পাকিস্তান যাচ্ছে কি ইউরোপের নানান কান্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে। সর্দার হয়নি, না, আমি এক্স্যাক্টলি আমি এটাতেই আসছি। সর্দারে কেন হচ্ছে জিনিসটা, কারণ সর্দারে ওকে একটা ফ্যামিলি ম্যান হিসেবে কিন্তু পোর্ট্রে করানো হচ্ছে, আর এখানে ফ্যামিলি ম্যান হিসেবে পোর্ট্রে করানো হচ্ছে না। এখানে দেখানো হচ্ছে যে একটা ফ্ল্যাটি একটা ব্যাপার, একটা প্রেমটার মধ্যে একটা সেক্সুয়াল অ্যাঙ্গেল। জানি না তোমরা এটার সাথে এগ্রি করবে কিনা, কিন্তু আমার মনে হয় এই যত স্পাই ফিল্ম হয়েছে, টাইগার অনেক বেশি মাসি,
প্রথম যে টাইগার টেস্ট ছিল সেখানে অনেক টাইগার অনেক বেটার ছবি, অনেক বেশি মাসি আমার মনে হয়। একটা টাইগারের মধ্যে যাই দেখানো হোক, যেরকম ব্যাকড্রপ হোক, একটা টাইগার অনেক বেশি মাসি। আমার মনে হয় টাইগার জিন্দায় বেশি মাসি, আমার এটা মনে হয়েছে। সর্দারের ব্যাপারটা সম্পূর্ণ মানে আমার মনে হয় যে নর্মাল দেখবে সাউথ ইন্ডিয়ান মাস কেন আজকে এই হিন্দির যে ইউপি বিহার এই অডিয়েন্সটা পছন্দ করছে দেখতে, তার কারণ ওরা সাধারণ চরিত্রকে মাসি করে তুলছে। একটা ক্যারেক্টারই এমন নিচ্ছে না যে ক্যারেক্টারটাই মানে আর কি সাধারণ মানুষ নয়। ক্যারেক্টারটা মানে একটা স্পাই তো, ইন্ডিয়ান স্পাই তো সাধারণ মানুষ হতে পারে না, মানে ওখানেই তো একটা রিলেটেবল ফ্যাক্টরটা হারিয়ে যাচ্ছে কোথাও একটা। পুষ্পা একটা সাধারণ ক্যারেক্টার, বা রকি ভাই একটা সাধারণ ছেলে, বাচ্চা ছেলে, তার সঙ্গে ছোটবেলায় নানান ধরনের আমার সব থেকে অবাক লাগে যে শুধু সানি দেওয়াল কেন, দেখো কতজন আছে এরকম। ভাবো সুনীল শেট্টি, ফিজিক দেখেছো এখনো, শরীর মানে কি শরীর চর্চা করে লোকটা। ওকে নিয়ে সেদিনকে বলছে যে সুনীল শেট্টি মনে হয় ফ্রিজে থাকে, কি বাইসেপস ভাই। ওকে বলিউড ইউজ করলো না। অক্ষয় কুমারের রাউডি রাঠোরের মতো একটা ব্লকবাস্টার ছবি আসার পরে ওর তুমি লাইন আপে ওরকম কোনো ছবি দেখতে পারো না। যে একটা রকম রিমেক করেছে, সঞ্জয় লীলা ভনসালী ছবির প্রডিউসার ছিল, ইউটিভি ছবির কো প্রডিউসার ছিল, তারা আর ভাবলো না যে এরকম একটা কিছু আমরা বানাই। আচ্ছা, তোমাদের দাগির অ্যানাউন্সমেন্টটা কেমন লাগলো? আরে দাগি ছাড়ো, আগে বাগি 4 নিয়ে কথা বলো। বিকজ আমরা 90s এর হিরোকে নিয়ে যখন কথা বলছি, 80s 90s এর হিরো সানি দেওলকে নিয়ে, তো তারই কন্টেম্পোরারি সঞ্জয় দত্ত, সঞ্জু বাবার ছবি আসছে বাগি 4। মানে আমার অ্যাকচুয়ালি এই সেকেন্ড পোস্টারটা দেখার পরে মনে হয়েছে এটা টাইগার শ্রফের না সঞ্জু বাবার ছবি। হেভি লাগছে কিন্তু ভাই। হ্যাঁ, আর দেখো যখনই আমরা বলিউডের ভিলেন নিয়ে কথা বলি, একটা ছবিকে কিন্তু আমাদের সবার আগে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে অগ্নিপথ। ওই যে কাঞ্চা চিনার যা ফিয়ার ছিল আমাদের টাইমে, বস মানে নেক্সট লেভেল ছিল। তো আমি জানি না এই ছবিটা ওরকম হবে কিনা, আমি কিছুই জানি না, বলা উচিত না। তবে সঞ্জু বাবার লুকস দেখে এবং ওরকম করে চিৎকার করছে, সাদা কুর্তাটা লাল হয়ে রয়েছে, কোলে একটা মেয়ে, ভাই আমার হেভি লেগেছে। আর যেরকম বিয়ার্ড, যেরকম হেয়ার স্টাইল, সলিড। আমার মনে হয় আমার কি সঞ্জয় দত্তকে কিন্তু অ্যাকচুয়ালি যতগুলো ছবিতে অ্যান্টাগনিস্ট কাস্ট করছে না সাউথের ছবিগুলোতে, ডাবল স্মার্ট বা ইভেন আমি কেজিএফ ও যদি ধরি, ওয়েস্ট করেছে কিন্তু। মানে সঞ্জয় দত্তের অ্যাক্টিং ক্যাপাবিলিটি একজনও ইউজ করতে পারেনি। মানে নাহলে সঞ্জয় দত্তকে যদি সেরকম চরিত্র দেয় না ভাই, উড়িয়ে দেবে। এখনকার হিরোরা, আমি ওইটাই তো বলছি যে সানি দেওল, সঞ্জয় দত্তরা এখনো যে লেভেলে মাস করতে পারে না। এই যে বলিউড বলছে যে আমাদের কাছে মাসি হিরো নেই, পাচ্ছি না, এই করতে পারছি না, ভুল ধারণা। তোমরা ট্যাপ করতে পারছো না, তোমরা দেখতেই পাচ্ছ না, কারণ ওরা বিয়ন্ড একটা সার্টেন পয়েন্ট দেখতেই পারে না। সেটাই বলছি। না শোনো, একটা এখানে অনুরাগ কাশ্যপের একটা কথা আমি বলতে চাইবো যে এখনকার যারা বলিউডের হিরো এবং ডিরেক্টরস ম্যাক্সিমামই না, তারা স্টুডিওর বাইরে বেরোয় না। এই কথাটা আমার কোথাও একটা, এবার এরা যাদের কথা বলছো, সানি দেওল বা সঞ্জয় দত্ত, এরা জীবন অনেক বেশি দেখেছে। রোহিত শেট্টি কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে সিংহাম এখানে প্রমোশনে এসে বলছিল যে দে আর মেন, মানে ওরা বয়েজ নয়, ওরা মেন। এই সঞ্জয় দত্ত হোক বা সানি দেওল হোক, এরা মেন, এবং সেটা ওদের ভয়েসে আসে, ওদের অ্যাপিয়ারেন্সে আসে। সেইটা তুমি বরুণ ধাওয়ানের মধ্যে, এই যে বরুণ ধাওয়ান বলছে না পারফরমেন্স ভালো দেবে, যেটা রূপমদা বলছে, আমিও বলছি, কিন্তু অরিত্রদা যেটা মিন করতে চাইছে সেটা হচ্ছে মাসি অ্যাক্টিং, যেটা বিজয় করতে পারে। সেই মাসি অ্যাক্টিংটা আসবে কোথা থেকে যদি জীবন না দেখা থাকে, সাধারণ মানুষ না দেখা থাকে। বরুণ ধাওয়ান বাবা সেটে বেশি গেছে রাস্তায় বেরোনোর থেকে, বলো তো? মানে এই কথাটা বলা উচিত নয়, বাট এটা রিয়েলিটি। বাবা সেটে গেছে বলে ও দেখবে গোবিন্দাকে এপ করবার চেষ্টা করে, ওর পারফরম্যান্স, ওর মাসি পারফরম্যান্সটা গোবিন্দা সালমান খানের কম্বিনেশন করবার চেষ্টা করে। এটা তো একটা ভুল জিনিস। ও নিজের কোনো সিগনেচার তৈরিই করতে পারেনি। বরুণ ধাওয়ান যে মাসি ছবিগুলো করেছে, জুড়ওয়া 2, কুলি নাম্বার 1, এগুলো প্রথম তো করছে যে ছবিগুলো রিমেক, সেগুলো ম্যাচই করতে পারেনি। দ্বিতীয় হচ্ছে মানে বরুণ ধাওয়ান যখনই কমেডি করে বা যখনই এটা করে, ওটা কাইন্ড অফ একটা সালমান খান গোবিন্দা কম্বিনেশন একটা করে, ওর নিজস্ব কোনো সিগনেচার নেই। এটা হচ্ছে প্রবলেম। আর একটা জিনিস দেখো, আমরা যখন একটা নায়ক পাই রণবীর সিং এর মতো, যার পদ্মাবতের পারফরমেন্স আমাদের হেভি লাগছে, তার একটা সিম্বা পাচ্ছি, উড়ে যাচ্ছি, যে ঠিক আছে সিম্বা, কিন্তু ওই টাইমে দেখে আমার খুবই মস্তি লেগেছে। মানে আমি মানে এক সপ্তাহ ডিফারেন্সে দুটো ছবি দেখেছিলাম, আর কেজিএফ দেখেছিলাম। কেজিএফটা অনেক পরে দেখেছি, মানে আমি তখন রিভিউ করতাম না আর কি। দেখেছি, আমার এত ভালো লেগেছিল সিম্বা, মানে আমি সত্যি খুব এনজয় করেছিলাম। কিন্তু সেই নায়কটাই, তার তো ইমেজ মেনটেন করতে হবে। রণবীর কাপুরকে দেখ ভাই, সোশ্যাল মিডিয়াতে নেই, নিজেকে লুকিয়ে রেখেছে, একটা স্টেটমেন্ট দেখার জন্য আমরা হাপিত্তেশ করি, ঠিক আছে? কিন্তু তুমি দেখো নিজেকে এমনভাবেই খিল্লি বানায় রণবীর সিং, যে পরে যে ওর মধ্যে একটা যে মেন আছে, যেটা ও বললো, যেটা একটা পাওয়ার প্যাকড মানে ব্যাপার রয়েছে, একটা এলিমেন্ট রয়েছে, যে দেখলে মনে হবে কি কি রাগেট সালা। একে দেখে মনে হচ্ছে যে এই মোস্টাচে যখন হাত দিচ্ছে না, মনে হচ্ছে সালা কি পুরুষালী।
ওই ব্যাপারটা একটা হিরোর মধ্যেও কিন্তু নেই, যেটা সাগরনীল মেন করতে চাইছে। তুমি দেখো এনটিআর আজকে দাঁড়ালে না, ছবি যতই দেওয়ারা খারাপ হোক, ও যখন গোফটা তাও দিচ্ছে মনে হচ্ছে শালা সত্যি ওকে এটা মানায়। প্রভাসকে যাই বলো, বলছি যে সিংহাম আগের তো বাজে ছবি, ভালো ছবি তো নয়, কিন্তু সিংহাম আগে না যখন মানে আমি কালকেই সাগর নীলের সাথে কথা ছিল যে অজয় দেবগান যখন হেঁটে আসি, যে ওয়াকিং শট গুলো আছে অজয় দেবগানের, মনে হচ্ছে যে সিংহাম মানে বাঘ হেঁটে আসছে, সত্যি মনে হচ্ছে। ওই দেখবে একটা শট আছে না, কারিনা কাপুর কিডন্যাপ হয়ে যায়, ওকে ফোন করে বলে যে কিডন্যাপ হয়ে গেছে আমার এতে আছে, ও দেখবে প্রচুর পুলিশ ফোর্সকে নিয়ে হেঁটে আসছে, আশেপাশে হেলিকপ্টার রাখা, ওখানে ওয়াকিংটা দেখো তো। মানে অজয় দেবগানের মধ্যে ওই ব্যাপারটা আছে, অজয় দেবগানের অনেক ছবি চলছে না যাই হোক, কিন্তু তুমি দেখবে অজয় দেবগানের মধ্যে ওই ব্যাপারটা আছে। এই ওজি স্টার এদের যে ব্যাপারটা ছিল, এরা 90s এ যে হোল্ডিংটা করতো, ঠিক আছে, সেইটা এখন নেই, মানে এখনকার। এবং এই কথাটা কিন্তু ফ্যাক্ট, যে ওয়েস্ট এপিং মানে ওয়েস্টকে দেখে ছবি বানাবো, এই জিনিসটা তো বলিউড করেছে ভাই। মানে অরিজিনাল যে কন্টেন্ট গুলো হয়েছে সেগুলো তো তাই হয়েছে, আর না হলে সাউথের রিমেক করবো। নিজেদের কোনো ওই ডিরেক্টরকে তো প্রাধান্য দেয়নি, যে মাসি ছবি বানাচ্ছে তাদেরকে তো মানে কোথাও গিয়ে ডাউনগ্রেড তো করেছে, এটা তো বলিউড করেইছে। এবং আরেকটা জিনিস দেখো, এখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চাইবো, এই যে লুকসকে বলিউড এত বেশি গুরুত্ব দেয়, বিশেষ করে লাস্ট কয়েক বছর যাবত, এইটা খুব সমস্যা রয়ে গেছে। তার কারণ আজকের ডেটে যদি অজয় দেবগানের মতন একটা হিরো আসতো, ও উঠতেই পারতো না। অজয় দেবগান কিন্তু অজয় দেবগানের শাহরুখ খানও উঠতে পারতো না, ওর নাকের জন্য হয়তো শাহরুখ খানও জায়গা পেতো না। কিন্তু তুমি যদি সাউথে চলে যাও, থালাপতি বিজয় বা জুনিয়র এনটিআর, হয়তো এদের অনেকের হয়তো নেপো ব্যাকগ্রাউন্ড রয়েছে, এরা হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। বা আল্লু অর্জুন, দেখতে কি ছিল ভাই? দেখতে তো কিছুই ছিল না, আজকে তাদের ফ্যান ফলোয়িং দেখো। ফলত ওই লুকসের বিষয়টাকেও একটু বাদ দিতে হবে, যে ওই চকলেটই একটা ইমেজ, এটা সরাতে হবে। বিজয় সেতুপতির বিগেস্ট এক্সাম্পল, বিজয় সেতুপতি তো কোনো ব্যাকগ্রাউন্ড থেকেও আসে না। আরে তুমি মোটা চেহারা সব ছেড়ে দাও, ধানুষের ফিগার দেখো, ধানুষ অ্যাকশন করেছে ওইসব ছবিতে, আমরা মানে ওগুলোকে বিলিভেবল হয়নি, আমার তো ভাই খুব বিশ্বাস হয়েছে। আর একটা কথা, ইয়ে লুকস নিয়ে যেটা সাগরনীল বললো, আমার মনে হয় লুকসের থেকেও বেশি ইম্পর্টেন্ট তাকে না কি লুকস দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু অ্যানিমেল এমনি ভালো লাগছে না, বা কবির সিং এমনি ভালো লাগছে না, ওই যে একটা ডাস্কি তোমার বিয়ার্ড বানাচ্ছে, ওরকম একটা হেয়ার স্টাইল বানাচ্ছে, দেখলে মনে হচ্ছে কতদিন স্নান করে না, কিন্তু ওটাই কিন্তু খুব ভালো করে ক্যারেক্টারের সাথে যায়। যখন আমরা অ্যানিমেলে দেখছি ওরকম একটা বিয়ার্ড রেখেছে রণবীর কাপুর, ওই যে বাবাকে বললো যে আমি আবার গ্রো করে নেব, ও আমরা যখন দেখতে পাচ্ছি না পরে ওকে, ওর ওই চেঞ্জটা খুব ভালো করে লাগছে। তুমি ভাবো না, যখন হচ্ছে এই স্কুলের মধ্যে বন্দুক নিয়ে যাচ্ছে ওই ক্লিন শেভে, বাচ্চা ছেলেই তো লাগছে, কিন্তু এ যে একটা পুরুষালী ব্যাপারের মধ্যে এসেছে। বা তুমি ভাবো সব কিছু ছেড়ে দাও, এই যে রোলেক্স আমরা যাই বলি, রোলেক্সের মতো করেছে, যাই করেছে, রণবীর কাপুরের যে লুকটা সেটাও তো খানিকটা রোলেক্সের মতোই, সেখানে যেরকম ধরনের হোয়াইট পড়েছে সেটাও রোলেক্সের মতো, কিন্তু ওটা এতটাই ভালো একটা পারফরমেন্স, এত ভালো রণবীরকে প্রেজেন্ট করেছে, আমাদের কিন্তু মনে হয়নি যে এটা ওর থেকে ঝাড়া বা এটা আগেরটা অনেক বেটার ছিল, আমাদের মনে হয়েছে। আর রণবীর কাপুর সারা জীবন কিরকম ছবি করেছে, চকলেট বয়, রোমান্টিক হিরো, ওটাই বলছি আমি। আরো একটা কথা বলছি, তুমি দেখবে এই যে অ্যানিমালে যে দেখাচ্ছে না, এই যে বাবার সাথে সম্পর্ক, বা এই যে এরকম একটা ব্যাড বয় টাইপের ইমেজ, এই জিনিসটা তো সঞ্জয় দত্তের যে কথা হচ্ছিল, সঞ্জয় দত্ত একটা টাইমে প্রচুর করেছে। একটা ছবি আছে ইয়ালগার বলে, আমি জানি না তোমরা দেখেছো কিনা, ফিরোজ খান ছিল ওতে সঞ্জয় দত্তের নিজের বাবার সাথেই ঝামেলা, ঠিক আছে, এরকম ছিল সিন। তো মানে ওটাও এরকম গ্যাংস্টার ব্যাকড্রপে গল্প ছিল, ইয়ালগার বলে, চাইলে দেখতে পারো, অনেক পুরনো ছবি, মনে হয় ফিরোজ খান ডিরেক্টও করেছিলেন নিজে। তো এবার এইগুলো সঞ্জয় দত্ত করেছে। এবার আমার একটা প্রশ্ন এখানে আসছে, যে আজকে রণবীর কাপুরকে এই অ্যানিমালে সন্দীপ রেড্ডি বাঙ্গা এইভাবে প্রেজেন্ট করলো, এর আগে রণবীর কাপুরকে বাকি ডিরেক্টররা কিভাবে প্রেজেন্ট করেছে বল? সবাই কামিং অফ এজ। আরে ওটাও তো রিপিটেটিভ হয়ে যাচ্ছে। ওর জন্য ধরো তামাশা, যদি তামাশা ইজ ওয়ান অফ আ কাইন্ড হতো, তাহলে হয়তো বক্স অফিসে ওয়ার্ক করতো, কিন্তু যেহেতু তামাশার মতো ছবিও আরো 4টে করেছে, তাই জন্য তামাশা ওয়ার্ক করছে না। কারণ তার 2 বছর আগে ওর ইয়ে দিওয়ানি এসে তামাশার মতো 4টে ছবি করেনি, তামাশার মতো ক্যারেক্টার, মানে তামাশা ছবিটা ওগুলো থেকে আলাদা। হ্যাঁ, কিন্তু অডিয়েন্স, আমি ওইটা বলছি না, আমি বলছি অডিয়েন্স কি জনার হিসাবে তো কামিং অফ এজ, যে একটা লোক নিজেকে নিজে ডিসকভার করছে, এটা তো ইয়ে জাওয়ানি হ্যাঁ দিওয়ানিতেও করছে, এটা তো ওয়েক আপ সিটেও করছে। কিন্তু যতটা ডেপথ, কিন্তু ওয়েক আপ সিট যখন প্রথম করেছিল, ওয়েক আপ সিট কিন্তু চলেছিল, ওয়েক আপ সিট কিন্তু দিওয়ালি 2009 তে বেরিয়ে চলেছে, তখন কিন্তু একটা জাওয়ানি হেদিওয়ানিও বিশাল হিট। হ্যাঁ ইয়ে জাওয়ানি বিশাল। তুমি যদি সেম মাল মশলাকেই বারবার ঘোরাচ্ছ, তখন তো কোথাও গিয়ে দর্শকের একটা আসবে যে ভাই বারবার ও কেন কামিং অফ এজ দেখবো,
তাই না? অ্যাকচুয়ালি রণবীর সিং এই জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছে, কিন্তু ওর ব্যক্তিগত জীবনটা এমনই যে ও কিছুই মানে আর কি সব মানে করতে পারছে না আর কি। নাহলে সিংহাম এগেন যে অজয় দেবগনের হেঁটে আসা শট বলছো, দেখবে সিংহাম এগেনে মানে একটা বাজে ছবি, সেখানেও রণবীর সিং এর পারফরমেন্সটা সব থেকে বেশি পাবলিকের ভালো লাগছে, ব্যাপক করেছিল ছবিটায়। ঠিক আছে, রণবীর সিং ও অনেক বেশি রণবীর সিং অনেক বেশি ভার্সেটাইল। এক্স্যাক্টলি। না এবার আমার কথা হচ্ছে, ইদার তুমি একদম পুরো মাচিজমো লেভেলে চলে যাও, যেটা সঞ্জয় দত্ত, সানি দেওল বা সুনীল শেট্টি বা অজয় দেবগন করেছে, বা ইউ ক্যান স্টিক টু গোবিন্দা অলসো। মানে গোবিন্দা তো আর মারামারির জন্য নোন নয়, গোবিন্দা ইজ নোন ফর কমেডি, কিন্তু তাহলে ইউ মেনটেন দ্যাট ইন ইউর ফিল্মোগ্রাফি, যে তুমি ওইটাই বেস্ট করতে পারো। মানে গোবিন্দা যেটা করতে পারতো ওটা আজ অব্দি আর কেউ করতেই পারে না। বরুণ ধাওয়ান কি আদৌ ওটা করতে পারে অর্গানিক্যালি? পারে না তো, সেটাই করবার চেষ্টা করে। আর এই যে সিগনেচারটার অভাব তুমি দেখো এখনো পর্যন্ত, এই যে পাঠানের যে সিনটা না, মানে পাঠানের এই জন্য ওই সিনটা আমার এত ভালো লাগে, ওই শেষে যে বলিউডের কারোর উপর ভরসা করা যাবে না, একদমই ঠিক। একটা শাহরুখ খান তৈরি হয়েছে, শাহরুখ খান ছেড়ে দাও, একটা সালমান তৈরি হয়েছে, তৈরি হয়নি, কিন্তু একটা অক্ষয় তৈরি হয়েছে, হয়নি, অজয় তৈরি হয়েছে। আমাদের কয়েক বছর আগে মনে হচ্ছিল যে শাহরুখ, সালমান, অজয়, অক্ষয় এরা আর 5 বছর আছে, আমির, কিন্তু এখন মনে হচ্ছে 5 বছর না, এরাই বোধহয় 15 বছর আছে। কারণ নতুন আর কে ওই জায়গাটা নেবে? ঋত্বিক তো সেরকম ছবিই করে না, তা সত্ত্বেও ঋত্বিকের মতো কেউ হতে পারেনি তো। তো ঋত্বিকের তো একটা কথা আমি বলি চিরকাল, ঋত্বিক এত বেশি ওয়েস্ট জিনিসপত্র করতে যায়, নাহলে ঋত্বিক অ্যাকচুয়ালি মাসি হিরো হতে পারতো। কিন্তু ঋত্বিক নিজের গোটাকে, এই তুমি দেখো না আই এম লেজেন্ড বলে একটা ছবি রিমেক করছে ঋত্বিক কবির খানের সাথে। এবার এই ছবিটা খুব ভালো সিনেমা, খুব ভালো, উইল স্মিথের ছবি, খুব ভালো ছবি, দেখেছি। ছবিটা ইন্ডিয়াতে রিমেকেবল নয়। ওই ছবিটা একটা জম্বি টাইপের ফিল্ম তুমি বানাচ্ছ, যেটা একটা পুরো একটা ডিস্টোপিয়ান সেটিং এ একটা লোক একা বেঁচে আছে নিউ ইয়র্কে। হাউ ইউ উইল মানে অ্যাডাপ্ট ইট ইনটু মানে হিন্দি ফিল্ম? তুমি মাসি কান, এই যেটা সাগর নীল একটু বলছো, রিলেটিবিলিটি ফ্যাক্টরটা, এখানকার লোকে জম্বি বলে জিনিসটা জানে না গো। এখানে জম্বি বানাতে গেলে একটা গোয়া গওয়ানের মতো করেই বানাতে হবে। আর কি বলতো বিষয়, তুমি না এটা অনেকের একটা সিনেমা হয়েছিল জম্বি রেড্ডি, দেখেছি জম্বি অ্যাটাক হচ্ছে, দেখেছি। হ্যাঁ, তো তাহলে যে হনুমানের ডিরেক্টর, এক্স্যাক্টলি। না ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েকজন থাকা দরকার, যে আমির খানই হবে, যে হচ্ছে কন্টেন্টকেই ব্যাক করবে, যে মাস হতে যাবে না, আর কয়েকজন থাকা দরকার যে পুরোপুরি মাসই হতে যাবে। আর এখানে বলিউডের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি একদিকে ভালো যে তারা বিভিন্ন ধরনের জনরা এক্সপ্লোর করতে চায়, কারণ ঋত্বিক রোশনকে আমি খুব রেসপেক্ট করি, কারণ ও কিন্তু নানান ধরনের ছবি করেছে নিজের কেরিয়ারে শুধুমাত্র, এবং স্ক্রিপ্টকে ও ভ্যালু দেয়, এটা ওর ফিল্মোগ্রাফি দেখে বোঝা যায়। ওর ছবিতে একটা চিত্রনাট্য বলে বিষয়বস্তু থাকে, সেটা থাকা সত্ত্বেও মানে কিছু ছবিতে আমার মনে হয় যে ওরও একটুখানি মানে, যেমন শাহরুখ যখন রিয়েলাইজ করলো যে গল্প অন্যান্য ধরনের বিষয়, অন্যান্য জনরা ওয়ার্ক করছে না, ও চলে গেল হচ্ছে একদম গ্রামে, যে আমার ভাই মাস কি দেখতে পছন্দ করবে, পাঠান করলো, জওয়ান করলো। ঋত্বিককেও মাঝে মাঝে মানে একটু ভাবতে হয় যে ভাই ঠিক আছে, এই ওয়ান ফর দ্য অডিয়েন্স, ওয়ান ফর মি, মানে এক্স্যাক্টলি কামাল হাসান কি করতো, যে একটা নায়কান করতো মানিরত্নমের সাথে, আবার পরেরটা করতো একদম একটা মাসি ছবি। মানে আমি বলছি ফাইটার, মানে আমি এনি ডে ফাইটার দেখতে বেশি পছন্দ করব পাঠান দেখার তুলনায়, কিন্তু আমি কিন্তু হচ্ছে মাস নই, মাস কিন্তু পাঠান দেখতে পছন্দ করে ফাইটারের তুলনায়, সেটা বক্স অফিস বুঝিয়ে দিচ্ছে। তো সেটাও কোথাও একটা ঋত্বিক রোশনকে কি মানে রিয়েলাইজ করতে হবে আর কি, আমার মনে হয়। আমরা এবার পরের টপিকটায় যাই। হ্যাঁ, পরের টপিকটায় যাই। আমরা যেভাবে যে স্পিডে এগোচ্ছি, আমার মনে হয় আমাদের 3 ঘন্টার ভিডিও হওয়া দরকার, কিন্তু আমাদের এডিটর তাহলে আমাদের খিস্তি দেবে না। অ্যাকচুয়ালি আজকের আলোচনা খুব ভালো হচ্ছে আজকের আলোচনা। এটাই হয়তো আমাদের মনে হচ্ছে, কিন্তু অডিয়েন্সের হয়তো এটাই সব থেকে বাজে লাগলো, কে বলতে পারে। আচ্ছা, এরপর আমরা কথা বলবো হচ্ছে দাগির টিজার নিয়ে। আমি প্রথমে শুরু করব। আমার মনে হয় দাগির টিজারটা মানে সত্যি ভালো হয়েছে, মানে আমার তো খুবই ভালো লেগেছে। আমার খালি ভালো লাগেনি হচ্ছে মানে এটা আমার সাথে তোমরা ডিবেট করতেই পারো, সেটা হচ্ছে ছবির প্রডিউসার, ছবির ডিরেক্টর, ছবির অ্যাক্ট্রেসদের এই টিজারটায় আনা উচিত ছিল না। যদিও ভালো আইডিয়া সবাইকে রাখা, কিন্তু এটা হওয়াতে টিজারটায় আফরান নিশোর যে চার্মটা, ওকে দেখে যে ধাক্কাটা লাগে, ওটা কোথাও একটা গিয়ে ওদের জন্য সবার জন্য একটু ফেড হয়ে যাচ্ছে, এটা আমার মনে হয়েছে। তবে নিশো ভাই, মানে নিশো হচ্ছে বস, টু গুড। আমার নিশোকে হেভি লাগে, এবং এই টিজারটার মধ্যে সেরকম কিছু নেই, বাট টিজারটাকে পুরোপুরিও তুলে দিচ্ছে নিজের ডায়ালগসে। মানে একটা সংলাপ বলছে, যেরকমভাবে ফোর্থ ওয়াল ব্রেক করছে, যেরকমভাবে হাঁটছে চলছে, আমার ফুল মস্তি লেগেছে। আমার দাগির টিজার হেভি লেগেছে ভাই।
তোমাদের আমার জিদ্দার, শোনো, জিদ্দার ফ্যান্সরা কমেন্ট করছিল যে দাদা জিদ্দা বস, ঠিক আছে তোমরা এখন আফরান নিশোকে বস বলছো। ব্যাপারটা হচ্ছে যে আফরান নিশো বাংলাদেশের বস, জিদ্দা হচ্ছে আমাদের বাংলার বস, ঠিক আছে, দুটো বস। এবং আমরা দুটো বসকে এক ছবিতে যদি কোনো দেখতে পাই খুব মজা হবে, সেটা পরের বিষয়। আপাতত দাগির হ্যাঁ বলো বলো। জিদ্দা যেরকম অ্যাক্টার, মানে ওর সাথে যদি আফরান নিশোর মতো একজন হয় না, মানে দুজনের স্টারডমও আছে, মাস জিনিসটা ওটা হ্যান্ডেলও করতে পারে, হেভি অ্যাক্টার, মানে ব্যাপারটা না জমে যাবে। মানে দুজনের মধ্যে যদি ভালো সিন লেখা হয়, একটা ভালো ডিরেক্টর যদি আসে, তাহলে মনে হবে কি তাহলে এই সিনটাকে খেয়ে নিচ্ছে, অন্যজন আরেকটা খেয়ে নিচ্ছে, না আমরা কোথায় চলে যাই ভাবতে ভাবতে, বলে লোকে পাগল হয়ে যাবে দেখে। আর আমার মনে হয় দাগির ব্যাপারটা কি বলো, হ্যাঁ দাগির ব্যাপারটা কি বলো তো, দাগিতে আমার মনে হচ্ছে যে আফরান নিশোর যে একটা ওয়েট আছে, ওর একটা গ্র্যাভিটি আছে, মানে ওর একটা ভয়েসের মধ্যে একটা পাওয়ার রয়েছে, যেটা এতক্ষণ সানি দেয়ালকে নিয়ে বলছিলাম, দেখবে আফরান নিশোর ভয়েসের মধ্যেও ওই ম্যাজিকটা আছে, অরাটা রয়েছে। এবার সেটাও লুকের মধ্যেও ও এবারে এনেছে। এবার আমি জানি না এটা দাগি সিনেমার লুক নাকি ওর ব্যক্তিগত জীবনের লুক, সবসময় কিন্তু লুক এরকম থাকে না। এখানে যে একটা লুক রয়েছে, মানে যে লুকটা মানে একটা মনে হচ্ছে যে ভাই একটা পয়সাওয়ালা সুগার ড্যাডি, ঠিক আছে এই কথাটা বললাম বলে আবার আফরান নিশোর ফ্যানরা রেখে টেকে না যায়, কিন্তু একটা পয়সাওয়ালা সুগার ড্যাডি সেই ব্যাপারটা কিন্তু কাম ছেড়ে বেরোতেই পারে না, ঘুরে ফিরে যাই হয়ে যাক দুনিয়ায় সেই কামেই চলে আসবে। মানে সত্যি না আমি বলছি যে আফরান নিশোর ফ্যান্সরা রেগে যাবে, কারণ ওরা শিক্ষিত ফ্যান, শিক্ষিত নায়কের শিক্ষিত ফ্যান, তাই রেগে যাবে। আচ্ছা আগলা কাটালা না, আমি আফরান নিশোকে এমনি পছন্দ করি। আর একজনকে পছন্দ করলে কি হয়, যদি কন্টেন্টটা গুড হয় তখন তোমার সেটা ভেরি গুড মনে হয়। ব্যাপারটা দাগির ক্ষেত্রে সেরকম। অ্যাকচুয়ালি যদি অন্য হিরো থাকতো হয়তো আমার মনে হতো না যে এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু, কিন্তু আফরান নিশো নিজের প্রেজেন্স দিয়ে ব্যাপারটাকে আর কি এলিভেট করছে, সেটা কোথাও একটা হচ্ছে আর কি দাগির টিজারের মধ্যে। এবং ওই হেলিকপ্টারের মধ্যে দাগি লিখে রাখা, ওই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমার বেশ ভালোই লেগেছে, ভালোই হয়েছে অ্যানাউন্সমেন্ট টিজারটা। এখন লেগেছে আমার টিজারটা ব্যাপক লেগেছে। ইভেন আমার যে কাটস গুলো বা ক্যামেরা অ্যাঙ্গেল গুলো, ওই আমাদের ডন নাম্বার 1 এর কথা মনে করছে, ডন নাম্বার হ্যাঁ ওটার কথা মনে করছে, দেখবে স্টাইলাইজেশনটা ওই রকমই, আমার খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয় আমি আফরান নিশোর মানে যত নাটক দেখেছি, আমি তবুও অনেক দেখিনিও, বাট যেগুলো দেখেছি মানে অ্যাকচুয়ালি আফরান নিশোর না ওরকম এই রণবীর কাপুর যেরকম অ্যানিমালে পারফরমেন্স দিয়েছে না, ওই ক্যালিবারের পারফরমেন্স দেওয়ার ক্ষমতা রাখে। আমি একটা তোমাদেরকে বলছি, আমি নাটকটার নাম জানি না, ঠিক আছে বলতে পারবো না নাটকটার নাম, একটা আমি ফেসবুকে দেখেছিলাম, মেহজাবিন চৌধুরী হিরোইন ছিল, ও তো প্রচুর করেছে এর সাথে নাটক। তো দেখছি একটা কোনো ওদের হাজব্যান্ড ওয়াইফের কোনো সিরিয়াস নাটক ছিল, ড্রামাটিক নাটক, কোনো হাজব্যান্ড ওয়াইফের কিছু একটা ঝামেলা হয়েছে, আফরান নিশো ওকে হাত ধরে এনে না ফ্ল্যাট থেকে বার করে দিচ্ছে, ঠিক আছে। ও আচ্ছা ওইটা এবার খুব সিরিয়াসলি না তুমি যেটা বলছো ওটা তো কমেডি, ওটা তো ভাইরাল হয়, হ্যাঁ বুঝতে পেরেছি আমি কমেডি বলছি না, এটা খুব সিরিয়াস একটা নাটক। হ্যাঁ বুঝতে পেরেছি, এরকম একটা কোনো মানে একটা খুব পলিশ বিজনেসম্যান বা কিছু প্লে করছে, একদম পুরো সুটেড বুটেড আছে, এবং ওই মেহজাবিনকেও হাত ধরে না এরকম ফ্ল্যাট থেকে বার করে দিচ্ছে। ওই জায়গাটাতে পারফরমেন্সটা একবার দেখবে, মানে টু গুড মানে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছে। মানে এই যে আমরা বলছি না, মানে যে রণবীর কাপুরের যে অ্যানিমালে যেরকম কিছু কিছু মুহূর্ত ছিল, যেরকম একদম পুরো একদম রুথলেস টাইপের, ওই লেভেলের পারফরমেন্স। এবং আমার আরো একটা জিনিস যেটা আমি প্রশ্নও করেছিলাম আফরান নিশোকে যখন ইন্টারভিউ করেছিলাম, যে তুমি দেখবে এরকম বিজনেসম্যানের চরিত্র স্লিমলেসলি প্লে করছে, রাফসান হক ফ্ল্যামবয়, আবার একদম গরিব চরিত্র, চাকরি পাচ্ছে না প্রেমিক, সেরকম চরিত্র হেভি করছে, একদম গরিব চরিত্র। মানে ওই জিনিসটা ওই বডির মধ্যে ও দেখবে বডি অ্যাক্টিং করতে পারে, যেটা আমরা সাউথের আমাদের হিরোদের দেখতে পাই না, যে বডি দিয়ে একটা পারফরমেন্স, যেটা আমাদের এখানে হয় না, আমাদের এখানে পুরোটাই ভার্বাল কমিউনিকেশন বা সেইটা আর কি পারে। হ্যাঁ আফরান নিশো তুই সাগর নীল, তুই তখন থেকে দুটো হাত এরকম করে নড়ছিস কেন ভাই? ঠান্ডা লাগছে, আরে আমার ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। এটা ঠান্ডার কাপা তো নয় ভাই, এই দেখো তুমি দেখো তখন থেকে দেখো, যা পারো বলো। আফরান নিশো হাতটা এরকম ছিল, হাতটা এরকম ছিল, আফরান নিশো নিয়ে বলা শুরু হলো, হাতটা এরকম চলে গেল। না ওটা মেহজাবিন চৌধুরী শুনে করেছে মনে হয়, ওটা মেহজাবিন চৌধুরী শুনে। এ ভাই এগুলো খুব সুন্দরী না, সত্যি খুব সুন্দরী, এবং দুজনের মানে জুটিটা খুব ভালো। আর আফরান নিশোর কমেডি তুমি বলো তো, ডায়লগসটা থ্রো করে না, মানে যে কোনো সিনে ডায়লগস ও ভালো করে হাসি দেবে, হয়তো ডায়লগসে কিছু নেইও, ওই টেডি দিল না, বলে তোমার বন্ধুরে টেডি দেবো তোমার ভালো লাগবে, ওগুলো কোনো ডায়লগ
কি সব না, ডায়লগটা এরকম ছিল যে ওর বর তো ওরে টেডি দিছে, তুমি কিছু দেবে না? বলছে যে আমি ওকে তো চিনি না, টেডি দিলে কিছু মনে করবে না তো। না না অ্যাকচুয়ালি না, আমি অ্যাকচুয়ালি এটা রিয়েলাইজ করলাম যে বাংলাদেশে না কিছু অ্যাক্টার্স এরকম রয়েছে যারা এত ভালো পারফরমেন্স দিতে পারে, যেটা আমাদের এখানে মানে দেখতে পাওয়াই যায় না। আমি বলছি, কয়েকদিন আগে আমি শেয়ার করেছিলাম, তোমরা দুজনই হাহা দিয়েছিলে ওই ফেসবুকে, যেখানে দেখবে মোশাররফ করিমের সঙ্গে হচ্ছে তিশা, ঠিক আছে, ওদের দুজনের মধ্যে একটা ওদের দুজন চা খাওয়া নিয়ে, ঠিক আছে, দুজনের এত এত মানে আর কি অর্গ্যানিক পারফরমেন্স, মানে মনে হচ্ছে না যে অভিনয় করছে। ফলত এই জিনিসটা শুধু আফরান নিশো নয়, ওদের মধ্যে আছে এটা। নাসিরুদ্দিন খানের ভিডিওগুলো দেখবি, কিছু না এরকম ভাবে পিছনে মাথা হাত দিয়ে করে দেয়, ওটা দেখলে কি নোংরা হাসি লাগে। আরে না না, আচ্ছা বাংলাদেশে একটা কথা হচ্ছে, আমি একটা ছবির জন্য এক্সাইটেড, যেটা নিয়ে বেশি কথা হচ্ছে না, চালচিত্র বলে একটা ছবি আসছে না আমাদের এখানে, ওখানে অপূর্ব রয়েছে, অপূর্বর একটা পোস্টার এসেছিল, যে পোস্টারটা গতকালকে এসেছে, যে অপূর্ব টোটা মানে পুরোপুরি বিষয়টা রয়েছে পোর্ট্রেটে, আর লেখাটা ল্যান্ডস্কেপে রয়েছে, উল্টো করে রয়েছে এবং কলারটা চেপে রয়েছে। তুমি অপূর্বর এক্সপ্রেশন দেখো আর টোটাল এক্সপ্রেশন দেখো, ব্যাপক মানে দুজন ভালো অ্যাক্টর, তো তরে টক্কা হবে, পারফরমেন্সটা খুব ভালো। তো যাই হোক, আমার মনে হচ্ছে ছবিটা ভালো হবে, অপূর্বকেও বড় পর্দায় দেখতে চাই, মানে অপূর্ব মানে বড় পর্দায় আরো বেশি করে কাজ করলে আমার মনে হয় ভালো। এবং অ্যাকচুয়ালি একটা যদি এরকম ছবি হয় যে অপূর্ব ভার্সেস আফরান নিশো, এটা যদি হয় যে মানে অ্যাকচুয়ালি দেখবে এই যে হিচককের যে সিনেমাগুলো হতো না ডপেল গ্যাঙ্গার নিয়ে, মানে যে একই রকম দেখতে লুক অ্যালাইক, অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে অ্যাকচুয়ালি এরকম একটা ছবি করা যায়, যেখানে তোমাকে ওরকম দেখাতে হবে না যে মানে প্লাস্টিক সার্জারি করে ফেস চেঞ্জ করে নিচ্ছে, বাট স্টিল লুক অ্যালাইক, মানে এরকম একটা প্লটের উপর কিন্তু একটা ছবি হতে পারে নিশো আর অপূর্বকে নিয়ে। বা প্লাস্টিক সার্জারি হয়েছে কিন্তু সার্জারিটা ওরকম হয়নি যে অ্যাকুরেট হয়েছে, যেটা অ্যানিমালের লাস্ট দেখালো। যদি এখানে মানে ওরকম টাইপের একজন আসে যে হয়েছে সার্জারিটা, কাছাকাছি মুখটা ওরকম করতে পেরেছে, ব্যাপারটা হেভি হবে। অপূর্ব হচ্ছে স্পেশালিস্ট হচ্ছে রোমান্টিক জনরাতে। তুমি যদি বাংলাদেশের দর্শকদেরকে জিজ্ঞাসা করো, ইয়েতেও কিন্তু হেভি লেগেছে, ওই বুকের মাঝে আগুন, ওখানে লেগেছিল। না না, সে এমনি ভালো অভিনেতা, আমি বলছি ও স্পেশালিস্ট হচ্ছে রোমান্টিকে, মানে যখন ও রোমান্টিক নাটক করে সেগুলো বাংলাদেশে বিভৎস ভাইরাল যায় আর কি, মানে ও সমস্ত রোমান্টিক নাটকেরই ভাইরাল। ওই যে গল্পটা ছিল না যে ফোনে কথা বলছে অন্য টাইম লাইনে, হ্যাঁ, মায়া শালিক। চলো আমরা আমাদের আর কি টপিক রয়েছে? আমরা একদম শেষ চ্যাপ্টারে চলে এসেছি, সেটা হচ্ছে আমরা যেহেতু একটু ভিউজ কামাতে চাই, একটু মাল্য কামাতে চাই, আমরা একটু কন্ট্রোভার্সি ধরবো, ঠিক আছে? তো সেটা হচ্ছে ইমন চক্রবর্তী একটা স্টেটমেন্ট দিয়েছেন যে বাংলায় থাকলে বাংলা গান শুনতে হবে। তবে বিষয়টা কিন্তু শুধুমাত্র তিনি সেটা বলেননি, কারণ তিনি কিন্তু সেখানে হিন্দি গানও করেছেন, এবং মানে বাংলা গানও করেছেন, হিন্দি গানও করেছেন। যারা জানে না তাদের জন্য বলে দিই, TCS এর একটা প্রোগ্রামে অডিটর আরও ভালো বলতে পারবে। তো সেখানে যখন একজন তাকে বলে যে মানে বাংলা গান শুনবো না, হিন্দি গানই হোক, তখন ইমন চক্রবর্তী বলে যেটা অন্য কোনো স্টেটে গিয়ে বলতে পারতেন, তাহলে তো ঘাড় ধরে বার করে দিত ক্যাম্পাস থেকে, বাংলায় বাংলা গান শুনতে হবে। তো এটা তিনি বলেছেন আর কি। তো এটাতে প্রত্যেকের কি অপিনিয়ন বলো? দেখো, বিষয়টা হচ্ছে যে আমি এটা নিয়ে আমার ওপিনিয়ন দিইনি, তোমরা দুজন তবু একটা করে ভিডিও করেছো। আমি এটা নিয়ে কোনো ওপিনিয়ন দিইনি, তার কারণ হচ্ছে আমার কোনো ওপিনিয়ন এটাকে নিয়ে তৈরি হয়নি। যদি খুব অনেস্টলি বলি, ওপিনিয়ন তৈরি হলে আমি সেটাকে নিয়ে ভিডিও করতাম, কিন্তু আমার মনে হয়নি যে এটা মানে আমার কিছু মন থেকে কিছু কথা বেরিয়ে আসেনি, মানে এটা একটা ইনসিডেন্ট হয়েছে, দ্যাটস ইট। কারণ বিষয়টা হচ্ছে যে ওখানে ওই যে ভদ্রলোক যে বলেছে যে আমি বাংলা গান শুনতে চাই না, সে কি থ্রোয়িংয়ে বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা যতক্ষণ না জানতে পারছি, বিষয়টা আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না যে সে ওটাকে কি মানে বাংলাকে ছোট করবার উদ্দেশ্য নিয়ে বলেছে, নাকি তার মনে হয়েছে যে ভাই একটা হিন্দি গান হলে জমে যায়, একটা হিন্দি গান বলি না, একটা হিন্দি গান, বাংলা গান শুনবো না, হিন্দি গান শোনার না। এবং স্টেজ প্রোগ্রামে এই জিনিসটা ভেরি কমন একটা জিনিস, কিন্তু যে ওই অমুক গানটা গাও বা পপুলার একটা গান গাও, এটা দেখবে খুব কমন, মানে সিঙ্গারের কাছে, আর্টিস্টের কাছে প্রচুর এরকম রিকোয়েস্ট যায় যে ওই পপুলার গানটা গাও, ওইটা করো। ইটস ভেরি কমন থিং, মানে এটা এখন বিষয়টা হচ্ছে কি বলতো, বাংলাকে ছোট করার বিষয়টা চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে নাকি একজন বাঙালি মহিলার সঙ্গে কিছু একটা অন্যায় হয়েছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, ট্রেনের মধ্যে বোধহয়, আমি ঠিক শিওর নই, নিশ্চিত নই, মেট্রোয়ে। ফলত এবার না মানুষ এটাতে একটু একটু করে ক্ষোভ জমা হচ্ছে বাঙালিদের, যারা বাংলাকে ভালোবাসে, এবং তারা প্রত্যেকটা বিষয়কে আর কি একই রকমভাবে দেখছে। এখন যদি এরকমটা হয়ে থাকে যে ওই ভদ্রলোক সত্যিকারের বাংলা গানকে ছোট করছিল,
বাংলাকে ছোট করছিল, তখন যে রিপারকাশনটা আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যে ইমনকে সবাই সাপোর্ট করছে, তো সেই জিনিসটা সেক্ষেত্রে আমিও করবো, আমি ইমনকে সেক্ষেত্রে সাপোর্টই করবো যদি বাংলাকে ছোট করার বিষয়টা থাকে। আর যদি বিষয়টা এরকম হয় যে না সে তার খুব লাইটলি সে বলেছে, আমার সেক্ষেত্রে মনে হয় যে ইমনেরও হয়তো একটু লাইটলি বিষয়টাকে হ্যান্ডেল করা উচিত ছিল, অতটা এগিয়ে না গিয়ে আর কি, মানে ওই জুতো পেটা ফুটো পেটা না এরকম কিছুটা বলেছে না সে, তো আমার মনে হয় সেদিকে না গিয়ে ব্যাপারটাকে আরেকটু লাইটলি আর কি হ্যান্ডেল করতে পারতেন। মানে যেহেতু আয়ুষ আমার যে মানে তোরা চিনিস আয়ুষকে, যে আমাদের এই এডিট করবে আর কি, তো সে গেছিল। তো বিষয়টা হচ্ছে ইমন চক্রবর্তীরা কিন্তু হিন্দি গান করেছে, এমন কিন্তু না যে হিন্দি গান করেনি, হিন্দি গান কিন্তু ওখানে হয়েছে, তিনি হিন্দি গান করেছেন, সেখানে বাংলা গানও করেছেন এবং হিন্দি গান হয়তো হয়েছে, তারপরে বাংলা গান শুরু হয়েছে, তো তারা আবার হিন্দি গান করার কথা একজনই বলেছিল। এবং এবার বিষয়টা যেহেতু এক একজন এক এক রকমভাবে বলছে, তো এটা ঠিকই যে আমরা যেহেতু ওখানে প্রেজেন্ট ছিলাম না, আমরা একদম উনি কি মোটিভে বলতে চেয়েছেন বা কি ইয়ে করেছেন যাই হোক সেটা নিয়ে আমি বলতে পারি না। তবে আমার এখানে একটা জিনিস মনে হয় যে ইমন চক্রবর্তী যে কথাটা বলতে চেয়েছে, এটা কয়েক বছর আগে নচিকেতাও বলেছে, রূপম ইসলাম আর শিলাজিৎ যদি হতো তাহলে আরও বাজেভাবে বলতো, তাহলে তো মানে মালটাকে তুলে এনে কেলিয়ে ফেলিয়ে দিত, যেরকম শিলাজিৎ দা আর রূপম দা করে আর কি, সেটা করতে পারতো। তবে ইমন যে কথাটা বলেছে সে কথাটার মধ্যে আমি মানে কোনো ভুল দেখি না, আর স্টেজ প্রোগ্রামে হয়তো এটা হয়, কিন্তু যদি কেউ এটা বলে, আমি এটা কথা শুনেছি বলে আমি এটাই বলছি, যদি কেউ এই কথাটা বলে যে না বাংলা গান শুনবো না, যেটা ইমন বলছে বাংলা গান শুনবো না, হিন্দি গান হোক, তাহলে আমার মনে হয় যে এটাকেও রিকোয়েস্ট করতেই পারে যে একটা হিন্দি গানও হোক, ঠিক আছে। না না, বিষয়টা কি বলতো, আমি রূপমদার সঙ্গে এই কনটেক্সটে একমত যে বাঙালি বাংলাকে সেলিব্রেট করতে ভুলে যাচ্ছে, এটা বহু যুগ ধরে লাস্ট কয়েক বছর ধরে বিশেষ করে দেখা যাচ্ছে যে হিন্দি সাম্রাজ্যবাদ যেটাকে বলা হয় সেটা আমাদের মধ্যে প্রচন্ড পরিমাণে ঢুকে গেছে। মানে আজকে বিয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সঙ্গীত হচ্ছে, কেন সঙ্গীত হবে? আর সঙ্গীত আমাদের নাকি? সঙ্গীত তো হওয়ার কোনো পয়েন্ট নেই। ফলত সেই সাথে আমি এটা মানে একদম আমি এটাতে আমি পুরোপুরি ঠিক যে ইমন চক্রবর্তী যে কথাটা বলছে, আমি একটা কথা বলছি, এই দেখো এই জিনিসটাকে না একটা তুমি ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্ট নিয়ে বিচার করলে হবে না, তোমাকে এই ধরনের জিনিসের উপর যখন বিচার করছো তখন তোমাকে অনেক কিছু জিনিসকে কনসিডারেশনে রাখতে হবে। এই যে বারবার বলা হচ্ছে যে নন বেঙ্গলি পপুলেশন বেড়ে যাচ্ছে এখানকার এবং সেটা ডমিনেন্স বেড়ে যাচ্ছে, হিন্দি ডমিনেন্স বেড়ে যাচ্ছে, তাই তো? এটা তো বলা হচ্ছে এবং তাই জন্য বারবার বাংলায় ছোট করা হচ্ছে। এবার এই কেন পপুলেশন এখানে ইনওয়ার্ড মাইগ্রেশন হচ্ছে এবং কেন এখান থেকে বাঙালি পপুলেশন আউটওয়ার্ড মাইগ্রেশন হচ্ছে, এটা আমাদেরকে কনসিডার করতে হবে প্রথম কথা। এটা পলিটিক্যাল, হ্যাঁ, এটা কেন হচ্ছে, এই রাজ্যে কি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছে, তুমি আমাকে এটা বলো। আজকে তুমি ব্যাঙ্গালোরে যাও, তুমি চেন্নাইতে যাও, মানে আমি যেখানে যেখানে দেখেছি, তুমি ট্রিভ্যান্ড্রামে আমি দেখেছি, তুমি সেখানে যাও, দেখো তুমি, আমি বড় আইটিতে চাকরি করছে সেসব বলছি না, তুমি এমনি হোটেলে যাও, আমি তোমাকে সবচেয়ে রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি, আমি হায়দ্রাবাদে গেছিলাম না অগস্ট মাসে, তো ওখানে প্যারাডাইসে বিরিয়ানি খেতে গেছি, ওখানে একটা ছেলে যে আমাকে সার্ভ করছে সে বাঙালি, সে নদিয়াতে থাকে কোথাও, তো সে তার সাথে আমি কথা বললাম, তাকে জিজ্ঞেস করলাম তোমার স্যালারি কত, কবে থেকে জয়েন করেছো, কি ব্যাপার, হ্যান তো সব জিজ্ঞেস করলাম। তো তারা কেন আউটওয়ার্ড মাইগ্রেশনটা হয়েছে, ঠিক আছে? প্রথম কথা এই যে বলা হচ্ছে যে এখানে পপুলেশন বেড়ে যাচ্ছে, আউটওয়ার্ড মাইগ্রেশনটা কেন হচ্ছে, বাঙালি পপুলেশন কেন কমেছে সেটা তো বুঝতে হবে প্রথম কথা। তো সেই তাদেরকে সেই অপরচুনিটিটা দিলে বাইরে আউটওয়ার্ড মাইগ্রেশন হতো না। এবার এই যে ইনওয়ার্ড মাইগ্রেশনটা হচ্ছে, সেই স্টেটেরও অবস্থা, বিহার থেকে আউটওয়ার্ড মাইগ্রেশন চিরকাল হয়ে এসছে, এটা মহারাষ্ট্রতেও বিশাল পরিমাণে হয়, তুমি পাঞ্জাবে গিয়ে দেখবে পাঞ্জাবে প্রচুর বিহারি আছে, ওখানে খেতে গিয়ে কাজ করছে। এবার পাঞ্জাবি কেন কমে গেছে, কারণ পাঞ্জাব থেকে আউটওয়ার্ড মাইগ্রেশন হয় টুয়ার্ডস অস্ট্রেলিয়া, টুয়ার্ডস ক্যানাডা। সো এগুলো প্রতিটা হচ্ছে কাজের সাথে এবং ওই স্টেটের পলিটিক্স, ওখানকার এমপ্লয়মেন্ট জেনারেশন, ওখানকার কালচার, অনেক কিছু ডিপেন্ড করছে। সেকেন্ড কথা হচ্ছে এই যে বাঙালি নিজের কালচারকে সেলিব্রেট করতে ভুলে গেছে, এটা কেন হয়েছে? কারণ কালচারাল আইকনস এর অভাব, যাকে দেখে আমি এটা ফলো করতে ইচ্ছে করবে। এই যে তুমি বলছো যে বিজয়ের কথা, সাপোজ আমি সিনেমার এক্সাম্পল, যেহেতু আমরা সিনেমা নিয়ে কাজ করি, যে বিজয়কে দেখে বিজয়কে ফলো করবার ইচ্ছে হচ্ছে লোকের, তামিলনাড়ুর লোকের, আমাদের এখানে কোন ফিল্ম স্টারকে দেখে আমাদের ফলো করার ইচ্ছে হচ্ছে, সেটা আমরা এটা ছোট একটা এক্সাম্পল দিলাম। তো আমাদের এখানে কালচারাল আইকন নেই। সো ইফ ইউ ওয়ান্ট টু মানে ইনক্রিজ দ্য কালচার অফ বাংলা, তুমি ওটাকে স্প্রেড করতে চাইছো, তোমাকে নিজের কালচারাল জিনিসটাকে তো গ্রো করতে হবে। আমাদের এখানে কোন কবি, কোন গায়ক, কোন শিল্পী উঠে আসছে বা এমন কি কাজ করছে যেটাতে আমরা গর্বিত হব। ওরকম গান যদি আজকে তুমি একটা ওরকম গান তৈরি করতে পারো, যে গানটা শুনে লোকে ওই নাচতে পারবে, মজা করতে পারবে, যদি এটা হয়, তাহলে লোকে আর শুনতেই চাইবে না। আজকে ধরে নাও এই যে ওয়াই দিস কোলাভেরি ডি যখন পপুলার হয়েছিল, বা এখনো যে ওই যে সাউথের গানগুলো পপুলার হয়ে যায় কিছু কিছু গান,
সেগুলো কি লোকে ভাষা বোঝে? ভাষা তো বোঝে না, তাহলে সবাই রিল বানাচ্ছে কেন? বা আমাদের এখান থেকে যখন কাঁচা বাদাম গিয়ে অত পপুলার হলো, সেখানে তো পুরো পুরো ইন্ডিয়া জুড়ে তো সবাই নেচেছে ওই রিলে, নেচেছে তো, ঠিক আছে? তো তাহলে কেন বিদেশও নেচেছে? তো তাহলে আমার কথা হচ্ছে, বা টুম্পা সোনা পপুলার হয়নি, বিদেশে লোকে নেচেছে টুম্পা সোনাতে। তো আমাদের এখান থেকে ওরকম ভাইরাল জিনিসপত্র হলে বা ওই ক্যাচি জিনিসপত্র হলে, বা পুরুলিয়ার এরকম প্রচুর গান আছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি পপুলার হয়, তো তোমাকে নিজের গেমটা আপ করতে হবে, তবে লোকে তোমাকে অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করে নেবে। এবং আমাকে একটা জিনিস বলো, এই যে বলছে যে এই যে একটা ইম্পোজিশন, মানে আমি এটা বলছি না যে পার্টিকুলারলি এই ঘটনাতে, যে এই যে এখানে একটা ন্যারেটিভ চলছে যে এখানে বাংলা বলতেই হবে, বাংলা জানতে হবে, বাংলা এটা করতে হবে, যদি এটা আমাদের চাপাতে শুরু করা হয়, এই যে বাংলার যে পপুলেশন আউটওয়ার্ড মাইগ্রেশন করেছে টুয়ার্ডস ব্যাঙ্গালোর অ্যান্ড অল, সেখানে লোকেদেরকে যদি এটা ফোর্স করা হয় যে তুমি এবার এটা শেখো কানাডা ভাষা, না দেখো এটা অ্যাকচুয়ালি খুব ডিপ, ওখানকার অটোওয়ালারা অলরেডি এটা নিয়ে বাওয়াল করছে যে তোমাকে যদি অটোতে বসতে হয় একটা চার্ট লাগিয়ে দিচ্ছে, চার্ট থেকে তোমাকে কানাডা ভাষাতে বলতে হবে। এবার যদি আমরা এখানে এটাকে সাপোর্ট করি, তার মানে আমরা ওখানে যেটা ওই অটোওয়ালারা করছে সেটাকে তার মানে সাপোর্ট করছি, যেটা নিয়ে একটা বাওয়াল হচ্ছে বিশাল। তুমি ওখানকার যে কোনো বাঙালিকে জিজ্ঞেস করে নাও, আমার তো প্রচুর বন্ধু বান্ধব আছে, তোমাদের যদি কেউ চেনা থাকে জিজ্ঞেস করে নাও, দে আর ফেসিং আ লট অফ ট্রাবল ইস্যু অটোওয়ালাদের সাথে, ওখানকার লোকাল লোকেদের সাথে। আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে আমার মামা, মেজো মামা, আমি এটা আগেও বলেছি আমার ভিডিওতে বহুবার বলেছি, আমি হায়দ্রাবাদ যখন গেছিলাম, আমি 2017 সালে গেছিলাম রামোজি ফিল্ম সিটি, তিনি 27 বছর অন্ধ্রপ্রদেশে আছেন, ঠিক আছে? তার যার সাথে বিয়ে হয়েছে আমার মামি, তিনি আমাদের পাড়ার এখানে থাকতেন কালীবাজারে, তারা ওখানে গিয়ে থাকেন, তাদের যে মেয়ে সে বাংলা বলতেও পারে না, তারা যেখানে থাকে অন্ধ্রপ্রদেশ, ওরা কিন্তু এখন যেভাবে রয়েছে, তার মেয়ের যার সাথে বিয়ে হয়েছে, তারা কিন্তু বাংলা বলে না ওখানে, ঠিক আছে? ওরা কিন্তু বাংলা বলে না, ওরা কিন্তু তেলেগুতেই কথা বলে। তাহলে আমার কথাটা হচ্ছে এখানে যে যখন এখান থেকে আমরা যখন হায়দ্রাবাদে গেছি 2017 সালে 18 সালে, আমরা যখন রামোজিতে ঘুরেছি, যখন হায়দ্রাবাদে থেকেছি, ওখানকার যখন মিউজিয়ামে গেছি, আমাদের কথা কিন্তু ওখানে কেউ হিন্দি আমাদের সাথে কথা বলে, হিন্দি তো আমাদের সাথে কথা বলে আমার বাবারা বা আমার মারা। তুমি তো ওখানে থেকেছো, তো আমি ওখানকার ঘুরতে যাওয়া সিনারিও বলছি, ওখানকার যে আমি হায়দ্রাবাদে কোনোদিনও পাইনি এই জিনিসটা। যাই হোক, রামোজি ফিল্ম সিটি হোক, ওখানকার মিউজিয়াম হোক, ওখানে আমরা যখন গেছি, ওখানে রেস্টুরেন্টে যখন গেছি আমরা, ওখানে কোনো জায়গাতে আমার বাবা মার সাথে তারা কোনো কথাই বলেন, যেহেতু আমার বাবা মা তো আর ইংলিশে কথা বলতে পারছেন না, বা তারা যখন হিন্দিতে কথা বলতে যাচ্ছেন তখন সেই কথার উত্তর দেয়নি। ইভেন ওখানে যখন আমরা ট্রেনে গেছি, ওই ট্রেনের যারা প্যাসেঞ্জার রয়েছে যারা ওখানে নামবে, আমরা যখন বিজয়ওয়াড়াতে গেছি, ওই জায়গাতে যখন আমরা যাচ্ছি বিজয়ওয়াড়া থেকে অটো করে একটা জায়গাতে যাচ্ছি, না মলে যাচ্ছি, ওখানে খুব বড় মল ছিল, ওখান থেকে আমি ক্যামেরা কেনার কথা ভেবেছিলাম, ওখানে কেউ আমাদের সাথে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলেনি যে আমরা ধরো হিন্দিতে বলছি বা আমরা বোঝার জন্য কোনো একটা ফেয়ার কত জানতে চাইছি। সেখানে প্রত্যেক জায়গায় আমার মেজো মামা হয়তো অন্য অটোতে রয়েছে, তো ও ওই অটো থেকে নেমে এই অটোতে আসছে, তারপরে কথা কন্টিনিউ হচ্ছে, আর না হলে আমাকে কথা বলতে হচ্ছে। তো এরকম, কারণ আমরা 15-16 একসাথে গেছি, তো আমি কিন্তু এটা ফেস করেছি। তুমি যেমন একটা দিক বলছো সেটা তোমার দেখা একটা পারসেপশন, কিন্তু আমি যখন ওখানে গেছি 2017-18 সালে, আমি কিন্তু নিজে এটা দেখে এসেছি। এবং আমি যেটা বলি, আমাদের এখানে কলকাতাতে এরকম, কলকাতা না মানে আমাদের এই জায়গাটা অনেক বেশি লিবারেল বাদ বাকি যে কোনো জায়গার থেকে, অনেক বেশি লিবারেল, ঠিক আছে? এখানে যেরকম ভাবে আমরা মানুষের সাথে মিশি, মানুষের সাথে যেভাবে কথা বলি, এখানে তুমি একটা যে কোনো ছেলে আসুক বিহার থেকে, মুম্বাই থেকে, পুনে থেকে আসুক, আমরা তাদের জন্য, তাদের স্বার্থে আমরা সঙ্গে সঙ্গে, তারা হিন্দিতে কথা বলছে আমরা সঙ্গে সঙ্গে সুইচ করে যাই, আমরা হিন্দিতে কথা বলি। আমরা কিন্তু এটা করি না, খুব কম কেসে যে ভাই তোকে বাংলা বলতে হবে, বাঙালিরা এরকম সাধারণত করেই না। কিন্তু তুমি যতজনের কথা বললে, এদের প্রত্যেককে জিজ্ঞাসা করো, এরা ম্যাক্সিমাম ডে এমন বাইরে জায়গায় গিয়ে ফেস করে যেখানে তাদেরকে বলতে হয় তুমি যে ভাষা থেকে বিলং করো আমার জানার দরকার নেই, কিন্তু এখানে এই ভাষাটাই চলে, এটা তোমাকে জানতে হবে, এটা বলতে হবে। কিন্তু কলকাতা অনেক বেশি লিবারেল, এখানে এই জিনিসটা নেই। আমাকে হাজার কেউ বললেও আমি এটা শুনবো না, এটা মানবো না। ইমন চক্রবর্তী যেটা করেছে সেটার যেহেতু পুরোপুরি সিনারিওটা আমরা জানি না, আমরা সেটার জন্য বলতে পারি। আমি ইমন চক্রবর্তীর এটা নিয়ে আমি আরো একটা কথা বলছি রূপম, এই যে তুমি বলছো যে আমরা লিবারেল, আমরা বেশি ওপেন মাইন্ডেড বাঙালিরা, আমরা ওই জন্য ছেড়ে দিচ্ছি, বাকিরা ছেড়ে দিচ্ছে না। এবার আমি তোমাকে এটারও একটা বলছি, আমরা কিন্তু আমাদের প্রজাতিটা, মানে আমাদের যে কালচারটা, বাঙালি কালচার, এই ওপেন মাইন্ডনেস মানে অ্যাটিটিউড, সরি, এই ওপেন মাইন্ডেড যে অ্যাটিটিউডটা, এটাই কিন্তু আমাদেরকে প্রোগ্রেস করতে সাহায্য করেছে। তুমি আমাদের যদি হিস্ট্রিতে দেখো, আমাদের যত আইকনরা হয়েছে তারা কিন্তু এই প্রোগ্রেসিভ মাইন্ডসেটের জন্যই তারা বিশ্বের দরবারে, মানে সত্যজিৎ রায়
মানে সত্যজিৎ রায় কেন সত্যজিৎ রায় এবং মৃণাল সেন কেন মৃণাল সেন, বিকজ তারা কিন্তু সোসাইটাল নর্মটাকে কিন্তু চ্যালেঞ্জ করে ছবি বানাচ্ছে। সে কিন্তু একটা কোনো তামিল প্রোপাগ্যান্ডা ফিল্ম মেকারের মতো ছবি বানাচ্ছে না যে আমার স্টেটে আমি কোনো ছবি ঢুকতে দেবো না। এবং যেহেতু তামিলনাড়ুতে প্রচুর দিন ধরে ছবি ঢুকতে দিত না, হিন্দি ছবিকে চালাতে দিত না, যেটা ওখানে যে মুভমেন্ট চলতো, সেই জন্য তুমি সেটার নেগেটিভ ইম্প্যাক্টটা কমল হাসান এবং রজনীকান্তের ইন্টারভিউতে শুনে নিও। তুমি যখন কোনো জিনিসকে ওইভাবে ডিমার্কেশন করে দেবে, কমল হাসান নিজে বলছে, আমি সিনেমার কথায় আবার ফিরে আসছি, কমল হাসান নিজে বলছে যে আমাদের তামিল সিনেমা অনেকদিন আমরা পিছিয়ে ছিলাম বিকজ আমাদের এখানে হিন্দি সিনেমা ঢুকতে দিত না। যখন প্রথম শোলে রিলিজ হলো, কমল হাসান এবং মানে কমল হাসান এবং মোস্ট প্রবাবলি মানিরত্নম বা রজনীকান্ত হবে, দুজনে একটা গলির মধ্যে বলছে আমরা হলডে থেকে সিনেমাটা দেখে বেরিয়েছে, দাঁড়িয়ে জাস্ট ভাবছি যে বলিউড কি বানিয়ে দিয়েছে, শোলে বানিয়ে দিয়েছে, আর আমরা কি বানাচ্ছি। আমাদের সাথে যদি ক্রস ব্রিড করতে দেয় তবে আমরা বেটার করতে পারবো। মানে ওরা শোলে বানাচ্ছে, আমরা কি বানাচ্ছি। সো এটা কিন্তু ওদেরও হয়েছে। দেখো বিষয়টা হচ্ছে, দেখো আমি এতক্ষণ তোমাদের আলোচনা শুনে আমি ছোট্ট করে বলবো, অনেক বড় এমনি হয়ে গেছে। বিষয়টা হচ্ছে অরিত্রদা যেটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে যে একটা নিজেদের মধ্যে নিজেরা থেকে যাওয়া এবং অন্য কালচারকে ব্লক করে দেওয়া। আমরা ব্লক, রূপম দা বলছে হচ্ছে, যেটা রূপম দার একটা পার্সপেক্টিভ রয়েছে, আমি ব্যক্তিগতভাবে ব্লক করার কথা বলছি না, কিন্তু আমি যখন ওয়েস্ট বেঙ্গলে রয়েছি আমি এটা স্ট্রংলি মেনটেন করে চলি। শুধুমাত্র বিশ্বাস করি তা না, আমি আমার ব্যক্তিগত জীবনে এটা অ্যাপ্লাই করি। আমি কারোর সঙ্গে, আমার সঙ্গে যদি কোনো হিন্দুস্তানি ভাই বোন তারা যদি রাস্তায় আমাকে অ্যাড্রেস জিজ্ঞাসা করে যে এখানে কিভাবে যাব, আমি তাদেরকে বাংলাতেই উত্তর দিই। তারা হিন্দি বলছে, আমি তাদেরকে ফোর্স করি না যে তুমি বাংলা বলো ভাই, তুমি বাংলা না বললে আমি শুনবো না, আমার এই বাংলা পক্ষে অ্যাটিটিউড নেই, কিন্তু আমি তাদেরকে বাংলাতেই উত্তর দেবো। এবার যদি তুমি বাংলাটা বুঝতে না পারো তাহলে সেটা তোমার প্রবলেম, আমার কিছু করবার নেই। এবং এখান থেকে যারা বাইরে গেছে অন্যান্য স্টেটে, তারা সমস্ত কলকাতার শিক্ষিত ছেলেরা চাকরি না পেয়ে বাইরে গেছে, তারা ইংরেজিতে কমিউনিকেট করে নেবে, আমার কোনো তাতে মানে কি ডাউট নেই, তারা ইংরেজিতে কমিউনিকেট করে নেবে। কিন্তু 30 বছর 40 বছর 20 বছর 15 বছর ধরে কলকাতায় এসে প্রচুর হিন্দুস্তানি ভাই বোনেরা রয়েছে যারা বাংলা ভাষাটা বোঝে ভালো মতো, জানে ভালো মতো, কিন্তু বলবে হিন্দিটাই, মুখ থেকে বেরোবে হিন্দিটাই। ফলত সেই সমস্ত পাবলিক গুলোকে নিয়ে আমার বিভৎস লেভেলের সমস্যা রয়েছে। আমি তাদের সঙ্গে বাংলাতেই কথা বলবো। তুমি যদি বাংলা বোঝো না এই ভাবটা দেখাও 15 বছর ধরে কলকাতায় থাকার পরেও, তাহলে ভাই থাকো ভাই, বুঝতে হবে না। আমি সাগরনীলের কথার সাথে পুরোপুরি এগ্রি করি। যে কারণেই যখন একজন আরজে আজ থেকে 1 বছর আগে একটা ভিডিওতে বলেছিল যে বাংলা মিডিয়ামে পড়লে আমার মেয়ে বা আমার কেউ কতটা এডুকেটেড হবে বা কি চাকরি পাবে, যে কারণে সে ইংলিশ মিডিয়ামকে অনেক বেশি প্রেফার করেছিল, আমি ওই ভিডিওটা কিন্তু ভিউজের জন্য করিনি। আমি বারংবারই কথাটা বলি যে সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট টপিক, ওটা তো অন্য টপিক। আমি তো বলছি এখানে সাগরনীল যে কথাটা বললো সেটা আমি এগ্রি করছি একদম 100%, যে তুমি যদি এখানে থাকছো এত বছর। আমি তো ওটাই বলছি যে তুমি যদি এখানে থাকছো, তুমি যখন এখানে রয়েছো, আমি তো মানে ইমন চক্রবর্তী বা কেউ তো বলছে না যে হিন্দি গান বাজে, ও তো নিজে পরবর্তী সময় একটা প্রোগ্রাম শুনতে গেছে, ও তো সেই স্টেজে দাঁড়িয়ে হিন্দি গান করেছে। তো হিন্দি গানকে তো ও কোথাও একটা গিয়ে দুর্নাম করছে না বা হিন্দির খারাপ বলছে না। আমিও সেটাই বলছি যে এখানে আমি নিজে হিন্দি গান শুনবো, মালায়ালাম গান শুনবো, সিনেমা দেখবো, তামিল সিনেমা দেখবো, সব দেখবো। কিন্তু তুমি যদি এখানে এসে বলো যে আবার ভিডিও গেছে ওটা, এটা তোমাদের এখান থেকে যদিও ম্যানেজ করতে পারে করে নেবে। সেটা হচ্ছে যে তুমি যখন এখানে আছো, তুমি যখন এখানে থাকছো, তাহলে আমার এইটুকু ডিমান্ড যে তোমার এখানকার ভাষাটা অ্যাটলিস্ট জানা উচিত, এখানকার ভাষাটা অ্যাটলিস্ট। না আমি এটা সাগরনীলে ওটা নিয়ে আমি একটা জাস্ট ছোট একটা কথা বলে নি। সাগরনীল যে বললো যে আমি বাংলায় উত্তর দেবো, এবার সামনের লোকটা যদি না বুঝতে পারে ফাইন, এবার সে ধরো বুঝতে পারলো না সাগরনীলের কথাটা, বা সে ধরো ওই ভাষাটায় কথা বলতে চায় না, বুঝলেও হয়তো বুঝলো না, কথা বলতে চাইলো না, ধরো ইন্টেনশনালিও যদি হয়, তো ব্যাপারটা তো এরকম হতে পারে যে সাগরনীল এগিয়ে গেল, সাগরনীল বলে দিল, এগিয়ে গেল, সে পরের লোকটাকে জিজ্ঞেস করে নিল। এই ব্যাপারটা তো এরকম নয় যে সাগরনীল ওখানে দাঁড়িয়ে তার সাথে ক্যাচাল করতে যাবে। আমার কথা হচ্ছে যদি আমি স্টেজে আছি, আমার যদি গানটা গাওয়ার না থাকে, আমি জাস্ট ইগনোর করে যেতে পারি। একটা কমেন্ট কি এমন কিছু, ধরো 1 লাখ ক্রাউড পারফর্ম করছে, 1 লাখ 1 লাখ কথা বলতে পারে, আমাকে কি সব জিনিসকে অ্যাড্রেস করতে হবে? আমার তো অ্যাড্রেস না করার বুঝে। কিন্তু আমি তো এটাকে ফ্লিপ সাইড এইভাবে ধরতে পারি যে এটা পাবলিসিটি করার জন্য করা হয়েছে, যে আমাকে লাইমলাইট দরকার আমার, আমি বলছি। এটা যেমন ধরতে একদমই হতে পারে, আবার এমনটা হতে পারে যে ইমন চক্রবর্তীর আজকের এই স্টেটমেন্টের পরে এটা যেহেতু এরকম জায়গায় পৌঁছে গেছে, কালকে যে 5 জন রূপম ইসলামের সাথে কথাটা বলে হচ্ছিল তারা আর বলবে না। যে পরবর্তী সময় একটা ইভেন্টে যে 3 জন ভাবছে যে আমরা এরকম কিছু বলতে পারি, হিন্দি গানে রিকোয়েস্ট করতে পারি, হিন্দি গান নিয়ে বলতে পারি, তারা এই কথাটা বলবে না আজকের এরকম একটা ইস্যু হওয়ার পরে। তো এটা না আটকানো যাবে যে জিনিসটা যে কোনো জায়গায় গিয়ে যদি এখন নচিকেতাকে দাঁড়িয়ে বলে যে আপনি একটা হিন্দি গান গান তো, ঠিক আছে, এই যে অডাসিটিটা,
এটা কোথাও একটা কি আজকের ইস্যুটার পরে সেটা বন্ধ হবে। তো ব্যাপারটা তুমি যেটা বলছো সেটাও সাইড হতে পারে। তো এই বিষয়টার একটা মানে শুধু একটা কনসিকুয়েন্সেস নেই, অনেকগুলো আছে, সবকিছু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা ছোট্ট করে এটা নেভার এন্ডিং ডিবেট, সত্যি বলতে এটা অনেক বড় বিষয়, এর মধ্যে ধরা যাবে না। আমরা ছোট্ট একটা কথা বলে শেষ করছি ভিডিওটা, সেটা হচ্ছে যে কোনো কালচারকে ব্লক করা এটা কোনো সভ্য জাতির এটা উদ্দেশ্য হতে পারে না। সমস্ত কালচারের আগমন হোক, কিন্তু আমরা নিজের কালচারকে না ভুলে যাই, বাঙালি আলাদাকে আমরা যেন না ভুলে যাই। এবং বিয়ে বাড়িতে যে সঙ্গীতের বিষয়টা, গানের লড়াই, বরপক্ষ কনে পক্ষ তারা বাসর রাত জেগে গানের লড়াই খেলুক, এই সঙ্গীত এইগুলো না, দিস ইজ নট আওয়ার থিং। ফলত সঙ্গীতটাকে অ্যাভয়েড করুন যারা এখন শুনছেন, এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট আপনাদের কাছে। এবং অবশ্যই সমস্ত ধরনের সিনেমা দেখুন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত ধরনের কালচারকে অ্যাকসেপ্ট করতে তিনজনই বিশ্বাস করি, যে কারণে বাংলাদেশের সিনেমারও রিভিউ করছি, মালায়ালাম সিনেমাও রিভিউ করছি। কোনো কালচার ব্লক করে দেওয়ার কথা এখানে হচ্ছে না। সমস্ত কন্টেন্ট আসুক, সমস্ত ভাষার মানুষজন আসুক, কিন্তু হ্যাঁ, যদি তুমি প্রথম দিন এসেছো, 2 বছর আছো, 3 বছর আছো, বাংলাটা শেখোনি, দ্যাট ইজ নট এ প্রবলেম। তুমি 15 বছর আছো, তাও জোর করে বাংলাটা বলছো না, দ্যাট ইজ আ বিগ প্রবলেম। এই নোটে আমরা ভিডিওটা শেষ করি। আশা করি আপনারা এই সামাজিক বিষয় এবং সিনেমা নিয়ে আলোচনা খুব পছন্দ করলেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা ব্যবসায়িক লোক নই, আমরা সবসময় শেষেই এসে সাবস্ক্রাইবের কথা বলি, শুরুতে বলতে ভুলেই যাই। যাদের ভালো লেগেছে সাবস্ক্রাইব করুন, আর কিরকম লাগলো আলোচনাটা অবশ্যই আমাদেরকে তারা জানান। আমি গালাগালি খাবো এই ভিডিওর মধ্যে, আমি গালাগালি আমার মনে হয় না। দেখো, এটা বিভিন্ন পারসেপশন, আমার একরকম পারসেপশন, অরিত্র একরকম, এবং এটাই মজা। এই যে কেন বলছিলাম আমি ওপেন মাইন্ডেড অ্যাপ্রোচটা, যে রূপমের একটা মাইন্ডসেট, আমার এক রকমের মাইন্ডসেট, স্টিল আমরা মজা করছি, দেখা করছি, কথা বলছি, আমরা দুজনকে মারতে আসছি না। আমি বলছি যে এই জিনিসটা একটা ভায়োলেন্ট ফর্ম না। এই আজকে এই প্রবলেমটা কোথায় হচ্ছে, আমাদের এখানে সবকিছু না একটা ভায়োলেন্ট ফর্ম নিয়ে নিচ্ছে। সেটা হিন্দি ইম্পোজিশন হোক, বা এই যে এখন বাংলা ইম্পোজিশনের একটা কাউন্টার বলা হচ্ছে, এগুলো সবই কিন্তু ভায়োলেন্সের ফর্ম নিচ্ছে। তুমি দেখবে মানে এই যে অনলাইন বুলিং, এই যে করা, যে বলছে না তাকে নিয়ে একটা ভিডিও বানানো, সেখানে গালাগালি দেওয়া, এইটা যেন না হয়। মানে ইট শুড বি আ হেলদি ডিবেট। মানে আমরা এবার শেষ করি। 1 ঘন্টা 42 মিনিট হয়ে গেছে, আমার ক্যামেরা অফ হয়ে গেছে। চলো।